আসসালামু আলাইকুম। ক্যানাডা টরন্টো ওয়া থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক, অনেক শুভেচ্ছা। আপনারা যারা নিয়মিতভাবে আমাদের এই ভিডিওগুলো দেখেন, তাদের জন্য রইল অনেক, অনেক ভালোবাসা। ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, তাদের প্রতি অনুরোধ রইল আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব হওয়ার জন্য। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বা ঘন্টা আইকন আছে, সেখানেও ক্লিক করতে ভুল করবেন না। এই বেল আইকনে ক্লিক করে থাকলে যেটা হবে, আমরা যখনই এই ধরনের কোনো ভিডিও আপলোড করব, তখনই আপনি সঙ্গে, সঙ্গে নোটিফাইড হবেন। তাছাড়া আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে এইসব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন। তো আজকে আমাদের এই লাইভে আমাদের অতিথি হিসেবে আছে সাইম ভাই। সাম ভাই ক্যানাডার সেন্টিনিয়াল কলেজে লেখাপড়া করতেছেন। তা আমরা বরং সরাসরি এখন সাইম ভাইয়ের কাছে চলে যাই। বরং সাইম ভাইয়ের পরিচিতি সাইম ভাইয়ের মুখ থেকেই শুনি। তাহলে আমার যেটা মনে হয় যে সবচেয়ে ভালো হবে। তা আসসালামু আলাইকুম সাইম ভাই, কেমন আছেন আপনি? হ্যালো সাইম ভাই। আসসালামু হ্যাঁ, আলাইকুম সাইম ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, জি, ভালো আছি। তা কি অবস্থা? এই কোভিড-19 এর এই সময়টা কেমন কাটতেছে আপনাদের? আপনার বিশেষ করে? আ আমরা যথেষ্ট বলবো সবাই সতর্কতার সাথেই থাকতে হচ্ছে। হুম, যেহেতু কাজ আপনাদের কানাডার সকল স্টোর প্রায় রেগুলার আওয়ারে ব্যাক করছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট প্রিকশন নিয়ে অনেক সচেতনভাবে কাজ করতে হচ্ছে। আর আচ্ছা, আমাদের যে ক্লাসগুলো হচ্ছে ক্লাস এই পুরোপুরি অনলাইনে হচ্ছে। আচ্ছা, আচ্ছা। জি। আর আর আপনি হয়তো ও বলতে ভুল করছেন। আমি সেন্টেনিয়াল না, আমি সেনেকা ও কলেজ। সরি, সরি। আমার ইয়াতে টাইটেল ছিল সেনেকা। আমি বলতে ভুল সেনেকা করে কলেজ। বলছি সেন্টিনিয়াল। জি, জি, সরি ভাই। সমস্যা নেই। না, না ইটস ওকে। সমস্যা নেই। আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি, আপনার বাংলাদেশে আপনার বাবা-মা ওনারা কেমন আছেন? হ্যাঁ, উনার আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রাখছে। আচ্ছা, আচ্ছা। ভালো যাক, আছে সবাই। খুব আলহামদুলিল্লাহ। আপনি বাংলাদেশে কোন স্কুল বা কলেজে ছিলেন? বাংলাদেশে আমার এসএসসি ছিল মতিঝিল মডেল হাই স্কুল আর আমার এইচএসসি টা আমি দনিয়া কলেজ ইউনিভার্সিটি থেকে পাশ করেছি। আচ্ছা। আর আপনি এই সেনেকাতে কোন সাবজেক্টে লেখাপড়া করতেছেন? বা কোন প্রোগ্রামে? তো আমার প্রোগ্রামটা হচ্ছে এটা লিবারাল আর্টস। এটা পাথওয়ে প্রোগ্রাম প্লাস ডিপ্লোমা প্রোগ্রাম। এটা আমি ২ বছর চাইলে কলেজে শেষ করে বাকি ২ বছর আমি ইউনিভার্সিটিতে করতে পারবো। তখন এটা আমার ব্যাচেলরে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। তো তাইলে তাইলে আপনার তো যেটা দাঁড়াচ্ছে এটা, আপনি ইন্টার পরে এখানে চলে আসছেন। বাংলাদেশে কোনো হায়ার স্টাডি করছিলেন? কোনো ইউনিভার্সিটিতে বা কোনো সাবজেক্টে ভর্তি হয়েছিলেন? আমি স্ট্রেস কলেজে অধ্যয়নরত ছিলাম। তো আচ্ছা, কেউ ও স্ট্রেস কলেজে থাকার পাশাপাশি আমি বাইরে কানাডায় আসার জন্য ট্রাই করি। তো মাঝপথেই আমার ভিসাটা হয়ে যাওয়ার পর আমাকে স্ট্রেস থেকে চলে আসতে হয়। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আর আপনি কি ডাইরেক্টলি এই সেনেকাতে ভর্তি হয়েছেন, না এর মধ্যে আবার অন্য কোনো কলেজ থেকে ট্রান্সফার হয়ে এখানে আসছেন? ফার্স্টে আমাকে ইউনিভার্সিটিতে আসতে হয়েছিল। লেকেট ইউনিভার্সিটি অরেলিয়া ক্যাম্পাসে। আচ্ছা, আম সেনেকা কলেজে যেটা আমি খবরটা আমি পরে জানতে পারি এখানে আসার পর। আচ্ছা। তো ফার্স্ট আমি লেকেডে আসি তারপরে সেনেকা কলেজে আমি ট্রান্সফার হই। আচ্ছা, আপনার সেনেকা কলেজ সম্পর্কে আপনার আইডিয়া ছিল না, ধারণা ছিল না। যে আপনি ১ম জি, এ ওই ইউনিভার্সিটিতে ভর্তি হন, তারপরে এখানে ট্রান্সফার হয়ে আসছেন। জি, জি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তাই এই যে ট্রান্সফার হইছেন যে, এতে আপনার পয়সা নষ্ট হইছে কিরকম? ও ফার্স্টে আমার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ছিল ইউনিভার্সিটিতে। তো ওটাতে বাংলাদেশী টাকায় হিসেব করলে ৪-৫ লাখ টাকা খরচ হয়। আপনি কি তাহলে ESL প্রোগ্রামে আসছিলেন? আপনি কি তাহলে কোনো জি। IELTS দিয়ে আসেন নাই? আমার আইএলটিএস ছিল, আমার আইএলটিএস এ 6 ছিল। কিন্তু ইউনিভার্সিটিতে ব্যাচেলরের ক্ষেত্রে 6.5 লাগে। তো 6.5 লাগে, সেইজন্য জি, আপনাকে এখানে আসার ওরা অফার লেটার ঠিকই দিছে। জি, আপনি ভিসাও ঠিকই পাইছেন। কিন্তু জি, আসার পরে আপনাকে যেটা হইছে যে ESL প্রোগ্রাম করতে হইছে। জি, এই যে ইউএসএল আপনি প্রোগ্রাম যে করতে হয়েছে। ইউনিভার্সিটি যতদিন ছিলেন। হ্যাঁ, জি। তা আপনার কতদিন ESL প্রোগ্রামটা করতে হইছে? আমারটা ৪ মাসের প্রোগ্রাম ছিল। ৪ মাসের প্রোগ্রাম ছিল। ৪ মাসে তো তাহলে আপনি কোনো বাইরে কোনো জবও করতে পারতেছিলেন না। কারণ না, ESL প্রোগ্রাম চলাকালীন আপনার নরমালি ওয়ার্ক পারমিট থাকে না। যে না কারণে আপনার ইউএসএল কোনো ওয়ার্ক পারমিট ছিল না তখন। জি, ইউএসএল এ ওরা ওয়ার্ক পারমিটটা দেয় না। দেয় না। অনেক ক্ষেত্রে আমি দেখে আসছি যে আমার পরিচিত অনেকে ওয়ার্ক পারমিট পাইছে। কিন্তু হুম। ওরা ভ্যালিডিটি ছিল না কাজ করার ক্ষেত্রে।
আপনি আচ্ছা, আচ্ছা। যখন ফুল টাইম প্রোগ্রাম করবেন তখন আপনার সিন নাম্বারটা পাবেন। তখন আপনার ভ্যালিডিটি থাকবে কাজ করে। আচ্ছা, আচ্ছা। তাহলে তা যেটা কিন্তু দাঁড়াচ্ছে যে আপনি তাহলে ESL প্রোগ্রাম আসছিলেন। কারণ হচ্ছে যে তা ভিউয়ার্স আপনারা বুঝতে পারতেছেন যে আপনাদের IELTS স্কোর যদি কম থাকে তাহলে অনেক সময় অফার লেটার পেলেও এর অর্থ এই না যে আপনি এখানে কোনো ESL প্রোগ্রাম করতে হবে না। আপনি কি বাংলাদেশ থেকে জানতেন যে আপনাকে ESL প্রোগ্রাম করতে হবে? হ্যাঁ, এটা মেনশন করা থাকে অফার না, লেটারে। অফার লেটারে মেনশন করা জি, থাকে। যে কারণে আপনি এটা এটা ছিল আপনার একটা কন্ডিশনাল অফার লেটার। জি, যেখানে আপনার জি। কন্ডিশনই ছিল আপনার ESL টা কমপ্লিট করতে হবে তারপরে আপনি মেইন প্রোগ্রামে হ্যাঁ, ঢুকতে পারবেন। তা আপনি ইয়া এই যে সেনেকাতে যে আপনি ট্রান্সফার হয়ে আসলেন, আপনি কি ইয়া ESL টা কমপ্লিট করার পরেই আপনি আসছেন নাকি ওখানে অলরেডি আপনার মেইন প্রোগ্রামে ঢুকে গেছিলেন তারপরে আসছিলেন? কোনটা করছিলেন? কিভাবে করছিলেন এটা? আমি চাইলে মেইন প্রোগ্রামে কলেজে সরাসরি আসতে পারতাম। কিন্তু হুম, আমি আসার পরে ওই আপনার সেপ্টেম্বরের সেশনটা আমি ধরতে পারি নাই। তো আচ্ছা। সেই ক্ষেত্রে আমাকে ইউনিভার্সিটিতে ইএসএল শেষ করতে হয়েছে এবং হুম। ২০১৯ এর জানুয়ারিতে আমি কলেজের সেশনটা ধরতে পারি। আচ্ছা, তাহলে আপনার সেনেকাতে যে আপনার এন্ট্রি কোয়ালিফিকেশন কি? মিনিমাম কত IELTS এর স্কোর লাগে? কলেজের ক্ষেত্রে আমি অন্টারিওর ক্ষেত্রে হুম। 6 লাগে 6 সর্বনিম্ন। লাগে। তাহলে যখন আপনি আসলেন, আপনাকে যখন ওরা ESL করতে বলল, আপনি কেন তখনই ট্রান্সফার হলেন না? তখন তো ট্রান্সফার হলে তো আপনি সঙ্গে, সঙ্গে ওয়ার্ক পারমিট পেয়ে যেতেন। আপনাকে আর ESL কোর্স করা লাগতো না। আপনি কেন এই ৬ টা ৪ টা মাস নষ্ট করলেন? তো আমি যখন আসছি তখন আমি যে প্রোগ্রামের এই যে লিবারাল আর্টস হুম, এটা হুম, আপনার সবগুলো কলেজে এটা আপনাকে প্রোভাইড করে না। হুম, হুম, আর সেনেকাতেই জাস্ট লিবারাল আর্টস এ প্রোভাইড করে। হুম, হুম। তো এটা আপনার সেপ্টেম্বরের সেশনটা শেষ হয়ে যায়। আমাকে জানুয়ারি সেশনটা পরে ধরতে হয়। ও আচ্ছা, সেজন্য আচ্ছা। আমাকে ওই ইউনিভার্সিটিতে থাকতে হয়। আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। তা আপনি এই এই ইয়া আহ, আপনি তো এই যে এত টাকাগুলো খরচ করে আপনি ESL কোর্স করলেন, আপনি তো চাইলে বাংলাদেশ থেকেই আপনি ভালো করে ইংলিশের উপরে ঝানু হয়ে তারপরে কয়েকবার দরকার হলে কয়েকবার IELTS পরীক্ষা দিয়ে হ্যাঁ ভালো একটা স্কোর করে আসতে পারতেন যেটা আপনার একটা জীবনে একটা অ্যাসেট হিসেবে থাকতো। আর আপনার সেটা কেন করলেন না আপনি? আপনি কি মিসগাইডেড হয়েছেন কোনো এজেন্সি দ্বারা বা কোনো কারো দ্বারা? না, আমি এজেন্সি দ্বারা মিসগাইডেড হই নাই। আমার তো আপনার 6 পাওয়ার পরে আমি আর ট্রাই করাইনি। কারণ ওরা বলল এটা দিয়ে ট্রাই করে দেখতে। তো এটা দিয়ে ট্রাই করার পর যখন আমি দেখি অফার লেটারে ভিসা এসে গেছে তারপরে আর আমার আর আইএলটিএস দেওয়া হয়নি। আচ্ছা, আচ্ছা। তা তবে যেটা আপনি করতে পারতেন, আপনি হয়তো মানে বাংলাদেশে আসার আগে, সরি বাংলাদেশ থেকে কানাডায় আসার আগে আবার একটা IELTS দিতে পারতেন। যদি আপনার IELTS এর স্কোরটা ইউনিভার্সিটির মিনিমাম স্কোরের সমান হয়ে যেত, তাহলে হয়তো আপনাকে আর IELTS টা এখানে সরি এখানে আর করাটা ESL কোর্সটা করার দরকার হতো না আর কি। আমি যতটুকু জানি আর কি। তা এনিওয়ে যা আপনারা হ্যাঁ, বাংলাদেশ, হ্যাঁ? ওইটা আর করা হয় নাই। ও এটা করা ওরকম হয়নি। হয়নি। জি। আচ্ছা। তা এখন আপনি কি তাহলে যেটা দাঁড়াচ্ছে আপনি কোনো এজেন্সির থ্রুতে আসছেন না আপনি নিজের ফাইল সবকিছু নিজেই করছিলেন? আমি এজেন্সির থ্রুতে আসছি। এজেন্সি থ্রুতে আসছেন। জি। তারপরেও কি আমাদের দর্শকদের সুবিধার জন্য আপনার স্টেপগুলো আমাদেরকে একটু জানাবেন? যেন অনেকের সুবিধা হয় বুঝতে যে আসলে তাদেরকে কি স্টেপগুলা মধ্যে দিয়ে যেতে হবে জি, ক্যানাডা জি। আসার ব্যাপারে? অবশ্যই। আপনার পার্সোনালি আপনি এপ্লাই করেন অথবা এজেন্সি দিয়ে এপ্লাই করেন, দুটো ক্ষেত্রেই প্রসিজার সেম। আপনাকে ফার্স্টে আপনাকে কলেজে বা ইউনিভার্সিটিতে যেটাতে আপনি ভর্তি হতে চান, ওটার হুম, ওটার অফার লেটারটা নিতে হবে। তো আচ্ছা। আপনি হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে যেই সব স্টাডি করেছেন, যদি আপনার বিজনেস রিলেটেড স্টাডি হয় তাহলে কি আপনাকে বিজনেস রিলেটেড সাবজেক্ট নিতে হবে। হুম, এটাতে আপনার আগের স্টাডির সাথে একটা কানেকশন থাকতে হবে কানাডাতে আপনি যে স্টাডি করতে চান। তো আচ্ছা। আপনার ধরেন যদি আপনি সায়েন্স স্টাডি করলেন হুম, ব্যাক হোম আর কানাডাতে আপনি বিজনেস রিলেটেড কোনো একটা আপনি প্রোগ্রাম নিলেন, তো হুম, এটাতে আপনার কানেকশন থাকে না। তো সেই ক্ষেত্রে অনেক সময় ভিসাটা ক্যানসেল হয়ে যায়। আচ্ছা। তো ফার্স্ট অফ অল আমার ওই ইউনিভার্সিটি থেকে অফার লেটারটা নেওয়া হয়। যেহেতু আমি বিজনেস স্টাডিজ এর পড়াশোনা করেছি, আমার ওই ইন্টারন্যাশনাল বিজনেস এর উপরে একটা অফার লেটার নেয়া হয় লেকের ইউনিভার্সিটি থেকে। আচ্ছা। দেন তারপরে আপনাকে যা করতে হয় লেকের ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়ার পর আপনাকে
ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। হুম, কারণ আপনি অফার লেটার ছাড়া ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। হুম, আপনার ফর্মে আপনার হচ্ছে আপনার সম্পর্কীয় সকল তথ্য দেশের এগুলো আপনাকে প্রোভাইড করতে হবে। তো এগুলো সব ফর্মে দেয়া আছে। আপনারা চাইলে ircc.ca থেকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পারবেন। ফর্মটাও আপনারা চেক করতে পারবেন চাইলে। কি, কি আমার ইনফরমেশন প্রয়োজন হয়। তো আচ্ছা, এই ফর্মের পাশাপাশি আপনাকে ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে। আপনাকে একটা মোটিভেশনাল লেটার প্রোভাইড করতে হবে। আপনি কি করতে চান কানাডাতে স্টাডি করে? আপনার ফিউচার স্টেপ কি? আপনি কেন এটা স্টাডি করতে চান? আপনি কি ব্যাক হোমে ফিরে আসবেন নাকি না? এরকম আপনাকে একটা স্ট্রং রিজন দেখাইতে হবে। আর ফার্স্ট অফ অল আপনি যেভাবেই এপ্লাই করেন না কেন আপনার কানেকশনটা থাকতে হবে। একেকটা ডকুমেন্টের সাথে একেকটা কানেকশন। তো আপনার যে ব্যাংক স্টেটমেন্টটা শো করতে হয়, ব্যাংক স্টেটমেন্টে আপনার যাতে দেখা যায় অনেক সময় তথ্য ভুল এসে যায় কোনো একটা কারণে। তো হুম, ওটা অল টাইম জাস্ট খালি ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে না, সকল ডকুমেন্টের ক্ষেত্রে চেক রাখতে হবে। কোনো স্পেলিং মিস্টেক বা ডেট, নেম, অ্যাড্রেস এগুলো যেন সবকিছু ঠিকঠাক থাকে। সামান্য একটা স্পেলিং, ওয়ার্ড মিস্টেকের কারণে অনেক সময় ভিসাটা ক্যানসেল হয়ে যায়। তো আচ্ছা, আপনার হচ্ছে এই তো আপনার এপ্লাই করার পর আপনার ব্যাংক স্টেটমেন্টের সাথে আপনার যে অ্যাসেট গুলো আপনার বাবা বিজনেসম্যান হোক বা চাকুরিজীবী হোক, হুম, হুম, চাকুরিজীবী হলে তাকে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট শো করলে হয়। আর যদি বিজনেস থাকে তাহলে হয় পিন নাম্বার আবার ট্যাক্স ইনফরমেশন এগুলো তাকে প্রোভাইড করতে হয়। আচ্ছা, তো এগুলো সব একসাথে করার পর OREF যে আপনার যেহেতু ইংলিশ স্পিকিং কান্ট্রি এখানে আপনার সবগুলো ডকুমেন্ট ইংলিশে কনভার্টেড থাকতে হবে। আচ্ছা। তো তো এইগুলো সবকিছু নিয়ে আপনাকে গুলশানের যে কানাডার অ্যাপ্লিকেশনের জন্য যে অফিসটা আছে ওখানে সবকিছু বিএফএস অফিস। নিজে জি ভিএফএস অফিসে নিজে গিয়ে আপনাকে জমা দিতে হবে। তো হুম, এটাতে সামান্য ওরা কিছু চার্জ করে আমাকে এক্সাক্ট টাকাটা আমার মনে নেই। তো হুম, আনুমানিক ১০ থেকে ২০,০০০ এর আশেপাশে এরকম আপনার ফর্ম ফিল আপের একটা ভিসা ফর্ম ফিল আপের জন্য আপনাকে চার্জ এপ্লাই করবে। করতে হবে। জি, চার্জ করতে। তো কিন্তু ওখানে আপনার আপনি ভিএফএস কেন অনলাইনে করলেন না? কেননা অনলাইনে নিজেরটা নিজে যদি করতেন, এগুলো তো অনলাইনে আপনার বিএফএস অফিসে না গিয়ে ডাইরেক্টলি তো আপনি অনলাইনে ভিসার জন্য এপ্লাই করতে পারতেন। তাহলে তো আপনার হয়তো এটা লাগতো? এই পয়সাটা কি লাগতো? জি, অনলাইনে আমি নিজে করতে পারি না কিছুর জন্য। ফার্স্ট অফ অল আমার ইনফরমেশনের ঘাটতি ছিল প্রচুর। আমি অত ওসব কিছু সিউরলি জানতাম না। আচ্ছা, প্লাস আমার ইউনিভার্সিটিতে আমি স্টাডি করতেছিলাম। প্লাস আমার প্রিভিয়াস যে স্টাডি গুলো ওগুলো আমার হচ্ছে রেজাল্ট গুলো খারাপ ছিল। তো আমি আচ্ছা, এরকম নিজে ট্রাই করার ওরকম সাহস পাই নাই। পরে পাচ্ছিলেন না। আমি আচ্ছা, এজেন্সির দ্বারা করি যে আচ্ছা, ওদের সাথে দেন ওরা আমাকে সবকিছু বুঝিয়ে দেয় যে কিভাবে কি হইতে পারে। হুম, হুম, দেন আমি ওখানে একটা চান্স নেই। তো আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট চান্সেই পেয়ে গিয়েছি। এজেন্সির অনেক এখানে সহযোগিতা ছিল। তাদের হুম, হুম। সহযোগিতায় আমি ফার্স্ট চান্সেই পেয়ে গিয়েছি। তা আপনি যে ইউনিভার্সিটিতে ১ম আসছেন, ওখানে মিনিমাম রিকোয়ারমেন্টস কি ছিল? আপনি তো একটা বললেন আইএলটিএস দরকার ছিল 6.5, কিন্তু জি। আপনার ছিল 6, যেই কারণে এখানে এসে ইএসএল কোর্স করতে হইছে। আপনাকে প্রায় বাংলাদেশী টাকায় ৪-৫ লাখ টাকা আপনার খরচ গেছে। আপনি কোনো ওয়ার্ক পারমিটও ছিল না। একটা বিরাট পয়সার ধাক্কা গেছে। আর এটা ছাড়া রেজাল্টের কি ছিল, রিকোয়ারমেন্ট ছিল? মানে এসএসসি, এইচএসসির কি ফলাফল ওরা চাচ্ছিল? তো প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে আপনার মিনিমাম একটা রিকোয়ারমেন্ট চাবে। হুম, হুম, তো আমার ইউনিভার্সিটিতে মিনিমাম রিকোয়ারমেন্টটা কি ছিল আমার যতটা মনে নেই। হুম, কিন্তু এমন না যে আপনাকে হাই স্ট্যান্ডার্ড থাকতে হবে। হুম, বাংলাদেশের যেমন এ প্লাস, গোল্ডেন এ হুম, প্লাস হুম, এগুলো যে থাকতে হবে জিনিসটা এমন না। আপনি হচ্ছে কম রেজাল্ট নিয়েও এপ্লাই করতে পারবেন। মানে হুম, হুম, যতক্ষণ ওদের মিনিমাম রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারবেন, আপনার এপ্লাই করতে কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। তো আপনার যদি রেজাল্ট ভালো থাকে তো এটা আপনার সুবিধা। আপনি আরো ইজিলি চান্স পাওয়ার হুম, অনেক চান্স আপনার চান্স থাকে। সুযোগ আছে। ঠিক আছে? তো আর অন্টারিওর বেশিরভাগ কলেজে 6 চায় কলেজের ক্ষেত্রে।
হুম, হুম, পাবলিক কলেজের ক্ষেত্রে, হুম, প্রাইভেটে আরো কম। আর হুম, ইউনিভার্সিটিতে 6.5, ব্যাচেলরের ক্ষেত্রে এটলিস্ট 4। অন্যান্য আচ্ছা, জায়গায় আমি দেখছি যে অন্যান্য প্রভিন্সে এর থেকেও অনেক সময় কম চায়। আচ্ছা, আচ্ছা। তা এটা তো গেল। আর একটা হলো যে আপনার এই যে ইএসএল এর যে কোর্সের ফিটা বাংলাদেশ থেকে কি আপনাকে ফি পেমেন্ট করে ফেলতে হয়েছে ভিসা ভিসা অ্যাপ্লাই করার আগেই? না, জিনিসটা এমন ছিল না। কানাডার একটা সুবিধা ছিল, আপনার চাইলে আগেই পে করতে পারবেন হুম, বাংলাদেশে থেকে, হুম। অথবা আপনি কানাডায় এসেও পে করতে পারবেন। এরকম ওদের একটা ফ্লেক্সিবিলিটি আছে। এটা ডিপেন্ড করে কলেজ আর ইউনিভার্সিটির উপর। হ্যাঁ, একেক তো কলেজে লেখেডে ফ্লেক্সিবিলিটি জি, থাকে না, আবার অনেক কলেজে ফ্লেক্সিবিলিটি থাকে। হ্যাঁ, আপনি যে ইউনিভার্সিটিতে আসছেন সেটাতে ফ্লেক্সিবিলিটি ছিল। জি, লেখেডে ফ্লেক্সিবিলিটি আছে। আপনার চাইলে ব্যাক হোম পে করতে পারবেন, অথবা কানাডায় এসেও আপনি পে করতে পারবেন। পে করতে পারবেন। আচ্ছা। জি, আপনি এসে পেটা করছেন। জি, আমি এসে পেটা করছি। আচ্ছা। তা আপনার এমনি টিউশন আপনাকে যেটা যেটা এটা এটা যেহেতু একটু পার্সোনাল ব্যাপার তারপর আপনাকে জিজ্ঞেস করি। যদি আপনার অসুবিধা হয় তাহলে আপনি স্কিপ করতে পারেন। আপনি আসলে ব্যাংকে কত টাকা দেখাইছিলেন? মানে কিভাবে মানে ব্যাংকে আসলে কত টাকা দেখাইতে হয় ভিসা পাওয়ার জন্য মিনিমাম? আর আপনি কত টাকা দেখাইছিলেন? তো এক্সাক্ট আমার মনে নেই কত টাকা শো করা হয়েছে। কিন্তু আমার যতদূর ধারণা, আপনার ব্যাচেলরের ক্ষেত্রে যেহেতু এটা ৪ বছরের প্রোগ্রাম, হুম, ৪ বছরের প্রোগ্রামের ফুল অ্যামাউন্টটা আপনাকে শো করতে হবে। প্লাস আপনার এই ৪ বছরে যে আপনার থাকবেন, হুম, এটা থাকার জন্য আপনার খরচ, হুম, থাকা খাওয়ার জন্য খরচ, সবকিছু মিলিয়ে, ব্যাক হোম যাওয়ার মিলিয়ে, হুম, এসব যদি আপনি হিসেব করেন তাহলে একটা অ্যামাউন্ট আসে ৫০ থেকে ৬০ লাখ। এগুলো হুম, ডিপেন্ড করে আপনার ইউনিভার্সিটি কলেজের উপর। তো হুম। অ্যাজ লং অ্যাজ আপনি ওই ফুল অ্যামাউন্টটা থেকে একটু বেশি, সবকিছু হিসেব করার পর ফুল অ্যামাউন্টটা থেকে বেশি যখন আপনি একটু দেখাতে পারবেন, তখন আপনার ভিসাটা পাওয়ার চান্সটা থাকে। মানে ভিসা পাওয়ার চান্স খুব বেড়ে যায় জি, আরকি। যদিও জি, ভিসা যদিও পাওয়ার চান্সটা বেড়ে যায়। প্রচলিত আছে যেটা বা এটা অনেকেই এটা আমার সঙ্গে একমত যে লিস্ট ১ বছরের টিউশন ফি প্লাস ১ বছরের থাকা খাওয়ার খরচ থাকলে ভিসা জি, পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু জি, ভিসাটা একবারে যেন 100% পাওয়া যায় সেইজন্য সবচেয়ে মানে জি, সেফ সাইড যেটা হলো যে পুরা টিউশন ফি, পুরা ৪ বছরের টিউশন ফি এবং ৪ বছর থাকা খাওয়া যদি থাকে তাহলে হ্যাঁ, ভিসা না পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যেটা আপনার জি, কথা মতো আরকি যেটা দাঁড়াচ্ছে। হ্যাঁ, জি, ফুল আচ্ছা, আচ্ছা। অ্যামাউন্টটা শো করলে বেটার। আপনি একটা স্ট্রং হুম, আপনার রিজন দেখাইতে পারবেন। আর যদি আপনার মাস্টার্স হয় ২ বছরের প্রোগ্রাম, সেই ক্ষেত্রে আরো কমে আসে ২০-৩০ লাখ। কলেজের হুম। ক্ষেত্রেও সেম, যেহেতু ২ বছরের প্রোগ্রাম, তো হিসেব করলে ২০-৩০ লাখ চলে আসে। আচ্ছা। তা এই আপনি যে ইউনিভার্সিটিতে যে কলেজে পড়তেছেন যে সেনেকা কলেজ এটা তো খুব নামকরা কলেজ। জি। তারপরেও জিজ্ঞেস করি অনেক কেমন বাংলাদেশী কেমন আছে এই কলেজে? বাংলা এখানে সেনেকা কলেজে বাংলাদেশে অনেক আছে। বিভিন্ন প্রোগ্রামেই আছে। আচ্ছা, তো প্রচুর বাঙালি মানে জি। lonely আর ফিল হয় না। মনে হয় যে বাংলাদেশেরই না, কোনো কলেজে আছে নাকি? লনলিয়ার ফিল হয় না। না। এখানে সেটাই। বাংলাদেশি, ইন্ডিয়ান, চাইনিজ, ফিলিপিন্স, এশিয়ার মেজর অনেক কান্ট্রি থেকেই প্রচুর স্টুডেন্ট আছে। আচ্ছা, বেশিরভাগই আচ্ছা। এখানে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এই আপনার ডোমেস্টিক এর থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বেশি বেশি। এই সেনেকা কলেজে। জি, হ্যাঁ, হ্যাঁ। তো এখন আমাকে তাহলে কিছু বলেন যেহেতু আমার ভিউয়ার্সদের শিওর, সুবিধা হয়। এই কলেজের শিওর। কিছু গুণাবলী বলেন, হ্যাঁ? যে গুণাবলীতে গুণাবলী শুনলে একজন স্টুডেন্ট এই কলেজে ভর্তি হতে উৎসাহিত হয়। আর কিছু মানে এ আ সমস্যা বলেন যে সমস্যাগুলা আসার আগে মাথায় নিয়ে আসতে হয় যে এই কলেজে যদি ভর্তি হয় এই সমস্যাগুলো ফেস করতে হবে। হুম, তা অবশ্যই। আপনার তো এই কলেজের আপনার একটা সুবিধা হচ্ছে, আপনার প্রোগ্রাম প্রচুর আছে কলেজে। হুম, হুম, আপনি ডিপ্লোমা বলেন বা পোস্ট গ্রাজুয়েট বলেন বা মাস্টার্স লেভেলেরও প্রোগ্রাম আছে। হুম, মানে হায়ার ডিপ্লোমা। হুম, তো আপনি অনেকগুলো প্রোগ্রাম যেহেতু চুজ করতে পারছেন, যে কেউ এটা ইজিলি তার মন মতো প্রোগ্রামটা নিতে পারবে। মানে সে কিসে পড়তে চায়। হ্যাঁ? আচ্ছা। তো তো এটা আপনার, এটা বলে রাখি যে ব্যাক হোম আপনাকে ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ড যে স্টাডি ছিল আগের, ওটার সাথে কানাডাতে যে স্টাডি করবেন ওটার সাথে কানেকশন থাকতে হবে। কিন্তু আপনি হুম, যদি কানাডায় এসে অন্য কোনো কিছু আপনার পছন্দ মতো চান, যে আমি
হচ্ছে বিজনেস স্টাডি করব না, আমি সায়েন্স রিলেটেড কোনো কিছু স্টাডি করব, অ্যাজ লং অ্যাজ আপনি আপনার ওদের মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবেন সাবজেক্টের, ইংলিশ, ম্যাথ, হুম, এগুলো মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করবে, আপনার যে কোনো সাবজেক্ট নিতে পারবেন। তো আমি যেহেতু লিবারাল আর্টস পড়তে চেয়েছিলাম, আমার হচ্ছে জীবনের ইচ্ছা সাইকোলজিস্ট হওয়ার, এটা অনেক হুম, বড় পথ। তো এই লিবারাল আর্টসটা সেনেকা কলেজে ওরা জাস্ট প্রোভাইড করে, হুম, হুম, অন্যান্য কলেজ আমি কানাডাতে পাইনি, মানে পাননি। অন্টারিওতে পাই নাই। হুম, হুম, আপনার সেনেকার আরেকটা সুবিধা হচ্ছে ওদের পাথওয়ে প্রোগ্রাম প্রচুর অন্যান্য কলেজ থেকে। তো হুম, পাথওয়ে প্রোগ্রামটা হচ্ছে আপনার সেনেকার সাথে কানাডার, ইভেন ইভেন দো অস্ট্রেলিয়া, ইউএসএ বিভিন্ন দেশের ওদের ইউনিভার্সিটির সাথে পাথওয়ে প্রোগ্রামের একটা লিঙ্ক আপ থাকে। তো আপনি ধরেন ২ বছর কলেজে স্টাডি করলেন, আপনার ডিপ্লোমাও থাকলো, দেন আপনি যদি চান আরো হায়ার স্টাডি করবেন, ব্যাচেলরটা কমপ্লিট করতে চান, তাহলে আপনি ইউনিভার্সিটিতে ট্রান্সফার নিয়ে ব্যাচেলরটা করতে পারবেন। তো আপনাকে প্রোগ্রামের একটা সর্বনিম্ন রিকোয়ারমেন্ট থাকতে হয়। তো আমার প্রোগ্রামের সর্বনিম্ন রিকোয়ারমেন্ট হচ্ছে 3.5 হুম। হচ্ছে, তার 3.5 থাকলে আমি সবগুলো ইউনিভার্সিটিতে আমি ট্রাই করতে পারবো আমার সাবজেক্ট রিলেটেডে। আর তাহলে যদি এর পাথওয়ে চেয়ে কম, পাথওয়ে হুম, পাথওয়ে প্রোগ্রামগুলো এরকম যে কলেজের সঙ্গে একটা ইউনিভার্সিটির একটা লিঙ্ক আপ থাকে। এটা জি, হলো যে অনেক বাংলাদেশের আমাদের কালচারের মধ্যে একটা জিনিস কাজ করে যে আমরা এইচএসসি কমপ্লিট করার পরে আমরা আসলে নর্মালি আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করতে জি চাই। আন্ডার আর গ্রাজুয়েট, যদি আমরা হ্যাঁ, ডিপ্লোমা করি তাহলে অনেক সময় বাংলাদেশে বলতো লজ্জা বোধ করে যে ও তুমি তাহলে ইয়ে করো নাই, ইন্টারমিডিয়েট পাস করার পরে তুমি কোনো আন্ডার গ্রাজুয়েট করো নাই, তুমি ডিপ্লোমা করছো, তুমি তাহলে তো কিছুই লেখাপড়া করে নাই, এই ধরনের একটা মানসিকতা হ্যাঁ, আমাদের বাংলাদেশের মানুষদের মধ্যে কিন্তু কাজ করে। তা যাদের মধ্যে এই জিনিসটা কাজ করে তারা এই পাথওয়ে প্রোগ্রামগুলোতে যেতে পারে। এর অর্থ হলো যে আপনি 2 বছরের ডিপ্লোমা কোর্স করে ফেললেন, 2 বছরের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করার পরে আপনি 3 বছরের ওয়ার্ক পারমিট এখানে পেয়ে গেলেন। 3 বছরের ওয়ার্ক জি, পারমিটের মাধ্যমে আপনি 1 বছর মিনিমাম কাজ করে মিনিমাম রিকোয়ারমেন্টস ফুলফিল করে আপনি এখানকার পিয়ার পেয়ে গেলেন। পিয়ার পেয়ে যাওয়ার পরে আপনি এখানকার ক্যানাডিয়ানরা যেই লো কস্টে যে লেখাপড়ার সুযোগটা পায় সেটাকে হুম, ব্যবহার করে আপনি আবার কোনো মানে সেনেকার সঙ্গে লিঙ্ক আপ কোনো একটা ইউনিভার্সিটিতে গিয়ে আপনি আরও 2 বছর করে আপনার আন্ডার গ্রাজুয়েটটা কমপ্লিট করে ফেললেন। ফলে আপনার জি, ডিপ্লোমা হয়ে গেল, আপনি ডিপ্লোমা একটা ডিগ্রি হলো প্লাস একটা আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি হলো, প্লাস আপনি ক্যানাডার পিআর পেয়ে যাচ্ছেন, প্লাস আপনি অনেক অল্প বয়সে লেখাপড়া কমপ্লিট করে ফেললেন। জি, ঘটনাটা কি এরকম এ দাঁড়াচ্ছে? জি, এরকম একটু সুবিধা আছে। সুবিধা আছে। তা জি, অসুবিধা কি আছে? আপনি তো অনেকগুলো সুবিধা বললেন। আর অসুবিধা কি কি আছে? মানে কলেজটার অসুবিধা, অসুবিধা আমি জানতে চাচ্ছি। কলেজটার অসুবিধা হচ্ছে, আমি যদি দেখি কোনো অসুবিধা, যে আপনার যে পেমেন্টটা হুম, ওদের রিকোয়ারমেন্ট থাকে, যদি ধরেন আপনি নেক্সট সেমিস্টারটা কন্টিনিউ করতে হলে, আপনার কোর্স গুলো চুজ করতে হলে আর্লি, হুম, আপনাকে ওদের মিনিমাম পেটা করতেই হবে। আপনি যতক্ষণ না মিনিমাম পেটা করতে পারবেন, আপনি হুম, কোর্সটা সিলেক্ট করতে পারবেন না, আর্লি এনরোলমেন্ট যেটাকে বলে। আচ্ছা, তো ওটা যেহেতু অনেক সময় দেখা যায় যে ভালো ভালো যে প্রফেসর গুলো, এখানে সব প্রফেসরই ভালো, কিন্তু সবার একটা চাহিদা থাকে যে সেই প্রফেসরের কাছে পড়বে না অন্য কারো কাছে পড়বে, তো দেখা হুম, যায় ওই প্রফেসরের সিট গুলো ফিল আপ হয়ে যায়। আচ্ছা, তো এটা একটা ডাউন সাইড আমি যদি বলি। হুম, হুম, তো যাদের আর্থিক অনেক অসুবিধার সাথে ভুগতে হয়, কারণ কানাডায় আসার পর অনেক সময় এটা খাপ খাইয়ে নেওয়াটা কঠিন হয়ে পড়ে তাদের হুম, খরচটা চালানো, তো সেই ক্ষেত্রে অনেক সময় লেট হয়ে যায়। তো হুম, যাদের এই আর্থিকভাবে প্রবলেমটা দেখা যায় তারা এই প্রবলেমটা ফেস করে সেনেকাতে। আচ্ছা। তা আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি যে সেন মানে আপনি হয়তো জানেন যে ইন ক্যাম্পাস জব যদি করা হয় তাহলে যে আনলিমিটেড জব করা যায়। মানে আমি যেটা মিন করতে চাচ্ছি যে একজন স্টুডেন্ট যখন তার ক্লাস চলাকালীন সময় সামার বাদে অন্য সময় আপনাকে হুম, যেটা করতে জি, হয় যে মিনিমাম 20 ঘন্টার বেশি কাজ করতে পারে না পার উইকে। আর সামারে যদি তার কোনো কোর্স না থাকে তাহলে সেই সময় আপনার উইকে 40 ঘন্টা বা ফুল টাইম জব করতে পারে। হ্যাঁ, কিন্তু যদি ইন ক্যাম্পাসে কেউ জব পায়, হ্যাঁ, কোনো ইউনিভার্সিটি বা কলেজে, তার ক্ষেত্রেও আর ওই 20 ঘন্টার যে লিমিটটা সেটা সেটা থাকে না, তখন তার জন্য আবার আনলিমিটেড চলে আসে। তাই অনেক জি, ইউনিভার্সিটি বা অনেক স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসার আগে অনেকের একটা মানে
ইচ্ছে থাকে যে সে ইন ক্যাম্পাস জব পাবে, যদি জবটা পেয়ে যায় তাহলে তার হয়তো লেখাপড়ার খরচটা সে টিউশন ফির একটা মেজর অংশ সে হয়তো ইন ক্যাম্পাস জব করে এ, 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 তুলে ফেলতে পারবে, যেহেতু ওখানে 20 ঘন্টার বেশি সে কাজ করতে পারবে। তা এই জন্য হ্যাঁ। কোশ্চেনটা করা যে আপনাদের এই কলেজে ইন ক্যাম্পাস জবের ফেসিলিটি কেমন আছে, আর থাকলে কি কি ফেসিলিটি আছে একটু যদি বলতেন। তো হ্যাঁ, এটা সত্য যে আপনি যদি ইন ক্যাম্পাস জব করেন, কলেজ হুম, বা ইউনিভার্সিটি ইন ক্যাম্পাস হোক, আপনি আনলিমিটেড আওয়ার জব করতে পারবেন। তাই বলে তো এই এটা হবে না যে আপনি জাস্ট খালি জব করে যাবেন কিন্তু আপনি স্টাডি করবেন না। এটাতে আপনার স্টাডির প্রতি অনেক ব্যাঘাত ঘটবে। জি। আর হ্যাঁ, কলেজ আপনার হচ্ছে যত বড় ক্যাম্পাস তত আপনার ফ্যাসিলিটিস থাকবে স্বাভাবিক। হুম, তো সেনেকা যেহেতু ওদের অনেক ক্যাম্পাস বিভিন্ন জায়গাতে আছে। হুম, আর ওদের যে মেইন ক্যাম্পাস নিউনহ্যাম এটাও প্রচুর বড়, এটাতেও ফ্যাসিলিটিস আছে। তো আপনার ইন ক্যাম্পাস জব এর ক্ষেত্রে যেটা আমি সরাসরি বলি, আপনার যদি লিঙ্ক আপ থাকে, হুম, তো এখানে ইন্ডিয়ান কমিউনিটিটা প্রচুর বড়, ইন্ডিয়ান চাইনিজ। বাংলাদেশটা গ্রো করতেছে, হুম, আলহামদুলিল্লাহ ভালো। হুম, তো আপনার হচ্ছে যদি লিঙ্ক আপটা থাকে তাহলে আপনার ইন ক্যাম্পাস জব পেতে অনেক সুবিধা হবে। আচ্ছা। তাছাড়া ইন ক্যাম্পাস জবে পেতে অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এখানে অনেক লিমিটেড জায়গা। হুম, তো হুম, সেই ক্ষেত্রে তার অসুবিধাটা হয়ে পড়ে, কারণ হুম, এখানে অনেক কম্পিটিশন থাকে যে ইন ক্যাম্পাস জব করবে, কারণ সে ক্লাস শেষ করেই বা ক্লাস শুরুর আগেই কাজটা করে ফেলতে পারতেছে এখানে। তো হুম, তার হুম, যাতায়াতের অনেক বড় একটা সময়টা সে এখানে সেভ করতে সেভ পারছে। করতে পারতেছে। জি। আহ, আচ্ছা। তা ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের প্রতি একটা অনুরোধ থাকলো, আপনারা যদি সায়েম ভাইকে কোনো কোশ্চেন করতে চান তাহলে আমাদের পাশে যে চ্যাট সেকশন সেখানে আপনারা কোশ্চেনটা করতে পারেন। আমরা এই লাইভের শেষ পর্যায়ে গিয়ে ওখান থেকে বেশ কিছু কোশ্চেন আমরা পিক করব। তবে আমরা যেটা করব যে কোশ্চেনের সিরিয়াল মেনটেন করব এবং রিলেভেন্ট, মানে আমাদের সাবজেক্ট হলো আজকে সেনেকা কলেজ, আহ, এবং যেহেতু সেনেকা কলেজ রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা আমরা পিক করার চেষ্টা করব। আর স্টুডেন্ট ভিসা সম্পর্কিত যদি থাকে সেটা আমরা সিলেক্ট করার চেষ্টা করব। আর অন্য ইরেলেভেন্ট যদি কোনো কোশ্চেন থাকে হয়তো আমরা পিক নাও করতে পারি। আর একই কোশ্চেন বারবার রিপিট করবেন না, এর অর্থ এই না যে আমি আপনার কোশ্চেনটা পিক করবো যদি বেশিরভাগ রিপিট করেন। আমি যেটা হচ্ছে সিরিয়াল মেনটেন করার চেষ্টা করবো, আর যদি দেখি যে একই কোশ্চেন বারবার আসতেছে হয়তো ওই ভিউয়ার্সের আর কোনো কোশ্চেনে আমি পিক করবো না। তা আপনারা সেটা মেনটেন করার চেষ্টা করবেন। আচ্ছা সাইম ভাই, আরেকটা জিনিস, আপনি যে সেনেকা কলেজে তো অনেকগুলা ক্যাম্পাস এবং এক একটা জি। ক্যাম্পাস খুব দৃষ্টিনন্দন ক্যাম্পাস। হ্যাঁ, জি। মাঝে মাঝে সেনেকা ক্যাম্পাসে গেলে আমার মনে হয় যে আমি আবার স্টুডেন্ট হয়ে যাই। হ্যাঁ, তা আপনি এটা হয়। জি, তা আপনার ক্যাম্পাসগুলো, আপনি কোন ক্যাম্পাসে পড়েন? মানে এখানে তো অনেকগুলো ক্যাম্পাস, আপনি কোন ক্যাম্পাসে স্টুডেন্ট? তো আমার যে ক্যাম্পাস গুলো মূলত প্রোগ্রাম ভেদে ভাগ করা। সব ক্যাম্পাসে সব প্রোগ্রাম আপনাকে প্রোভাইড করবে না। হুম, হুম, তো আমার যে প্রোগ্রামটা লিবারেল আর্টস, এটা হুম, নিউনহ্যাম আর সেনেকা ইয়র্ক, হুম, এটা হচ্ছে ইয়র্ক ইউনিভার্সিটির পাশে। আচ্ছা, তো আমারটা হচ্ছে সেনেকা অ্যাট ইয়র্ক যে ক্যাম্পাসটা ওখানে। আচ্ছা, ওখানে দেখা যায় যে আমার যে প্রোগ্রামটা হ্যাঁ, ওটার প্রফেসর, ওটার সেকশনটা সেনেকা অ্যাট ইয়র্কে নিউনহ্যাম থেকে বেশি। আচ্ছা, কিসের জন্য? আমার যে প্রোগ্রামটা এটা বলতে গেলে প্রোগ্রামের বিভিন্ন কোর্স ইয়র্ক ইউনিভার্সিটির সাথে কানেক্টেড। হুম, তো হুম, আপনার কলেজে এটা করে ফেললে আপনি যদি চান ইয়র্ক ইউনিভার্সিটিতে আপনি ট্রান্সফার হবেন, তো সেক্ষেত্রে আপনার অনেকগুলো ক্রেডিট আপনি এখানে অ্যাড করতে পারবেন অ্যাড অলরেডি। করতে পারবেন, আচ্ছা। জি। আর মেন ক্যাম্পাস কোনটা? মেইন ক্যাম্পাস হচ্ছে নিউনহ্যাম, এটা হচ্ছে ফিঞ্চ রোডের পাশে হ্যাঁ, হ্যাঁ। আপনাদের ক্যাম্পাস নিউনহ্যাম থেকে কত ক্যাম্পাস। দূরে ওটা? তো আমি যদি হিসেব করি, আপনি যদি টিটিসি দিয়ে কমিউট করেন, এখানে যে পাবলিক হুম, ট্রান্সপোর্ট টিটিসি, হুম, তো হুম, নিউনহ্যাম থেকে আপনার সেনেকা ইয়র্ক যেতে আনুমানিক অ্যাটলিস্ট 1 আওয়ার সামথিং লাগবে। আচ্ছা, আর আপনার এই কলেজের একটা সুবিধা হচ্ছে ওদের পার্সোনাল ট্রানজিট আছে সেনেকার। হুম, তো হুম, আপনার এটা হচ্ছে কিছু ফিক্সড আওয়ারে ওরা প্রত্যেকটা ক্যাম্পাস থেকে এই হুম, হুম, ট্রানজিটটা ছাড়ে।
তো ছাড়ে। আচ্ছা, চাইলে স্টুডেন্টরা এটা ইউজ করতে পারে। আচ্ছা, আমি একটু জানতে চাই যে প্রতিটা ইউনিভার্সিটি বা কলেজ টরন্টো অথবা অন্টারিওর বাইরে যেসব ইউনিভার্সিটি বা কলেজ আছে তারা স্টুডেন্টদেরকে ফ্রি পাস অফার করে, মানে যে পাসটা ইউজ করে তারা পাবলিক ট্রান্সপোর্টগুলো ফ্রি ইউজ করতে পারে। আবার অনেক কলেজ অবশ্য ফ্রি দেয় না, একটা ভালো ডিসকাউন্ট দেয়। আপনাদের এই সেনেকা কি এই ধরনের কোনো অফার প্রোভাইড করে টিটিসির জন্য বা পাবলিক ট্রান্সপোর্টেশনের জন্য? তো যে বাস পাসটা যেটা হচ্ছে এটা আপনার, আমি যখন অরেলিয়া ছিলাম হুম, আমাকে বাস পাস আলাদা করে কিনতে হয় নাই। আমার যে ইউনিভার্সিটি ওদের সাথে এটা একটা লিঙ্ক আপ থাকে। তো হুম, হুম, আমার ইউনিভার্সিটি থেকেই ওরা আমার বাস পাসটা প্রোভাইড করে। তো ওরা একটা হুম, স্টিকার দেয়, ওই স্টিকারটা আপনার ইউনিভার্সিটি বা কলেজের আইডিতে লাগানো থাকবে। ওটা দেখলে ওরা বুঝে ফেলবে যে আপনার ভ্যালিড, আপনার আচ্ছা, ভ্যালিডিটি আছে, ট্রান্সপোর্ট নেওয়ার। আচ্ছা, আচ্ছা, তো এটা হুম, বেশিরভাগ ক্ষেত্রে হয় আপনার টাউনে বা কান্ট্রি হুম, সাইড যে কলেজ ইউনিভার্সিটি গুলো আছে যেখানে মানুষ খুব কম, ট্রানজিটটাও হুম, অতটা অ্যাভেলেবল না, হুম, সেখানে এটা আপনার ফ্রি পাসটা প্রোভাইড করে। কিন্তু আচ্ছা, টরন্টোর মতো বিজি এরিয়াতে আপনার, যেটা যে মেইন সিটি অন্টারিওর ক্যাপিটাল, তো হুম, হুম, এখানে আপনার কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে বাস পাস ওরা প্রোভাইড করে না। তো আচ্ছা। এখানে আপনাকে পার্সোনালি, আপনি যদি টরন্টোর ভিতর থাকেন তাহলে আপনাকে টিটিসি তে কমিট করতে হবে, আর যদি মার্কাম থাকেন আপনাকে মার্কামের কোনো যে ডিসকাউন্টও পান ইউএস না? রিডিয়ান। আপনার স্টুডেন্ট জি। ডিসকাউন্ট পান এই টিটিসির জন্য বা পাবলিক ট্রান্সপোর্টেশনের জন্য সেনেকার আহ, স্টুডেন্ট হিসাবে? জি না, টরন্টোর যে বিষয়টা হচ্ছে না, সেনেকা হিসেবে আমরা কোনো ডিসকাউন্ট পাই না, কিন্তু আপনি ইউনিভার্সিটিতে কলেজে যদি পড়েন, যে কোনো হুম, কলেজে টরন্টোর, হুম, আপনি অলরেডি একটা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট ক্যাটাগরিতে পড়েন, তো সেই হুম, ক্ষেত্রে দেখা যায় যে আনুমানিক যেটা 150 টাকা, $150, 150 কানাডিয়ান, 150 কানাডিয়ান ডলারের যে পাসটা সবার জন্য হুম, অ্যাডাল্ট, হুম, তো সেটা কমে আসে। সেটা তখন আপনার হয়ে দাঁড়ায় 120 বা 130 সামথিং। আচ্ছা, আচ্ছা। তা এখন আপনার এখান থেকে আপনার এই ক্যাম্পাস থেকে ডাউন টাউন কত দূরে? তো সেনেকা ইয়র্ক থেকে ডাউন টাউনটা প্রচুর দূর। তো সেনেকা ইয়র্কটা পড়তো ভন এরিয়ার পাশে। তো হুম, হুম, ভনটা আরেকটা টরন্টোর পাশেই। তো হুম, ডাউন টাউন থেকে আমার ক্যাম্পাসটা টিটিসির যে সাবওয়ে, এটা দিয়ে কমিউট করতে অ্যাটলিস্ট আপনার 1 hour 30 মিনিটস লেগে যায়। আচ্ছা। তা এখন এই কোশ্চেনটা করার একটা উদ্দেশ্য হলো যে অনেকে চিন্তা করেন যে টরন্টোতে আসা মানেই হলো যে ডাউনটাউনে ইজিলি অ্যাক্সেস হয়ে যাবে, হ্যাঁ, ডাউনটাউনে গিয়ে আপনি ইচ্ছামতো জব করতে পারবেন, জব পেয়ে যাবেন। ক্যানাডার টরন্টো শহরটা কিন্তু অনেক বড় শহর, বিরাট শহর, সব জায়গার ক্যাম্পাস কিন্তু সবসময় ডাউনটাউনের খুব কাছে পড়ে না। তো এটাও আপনারা জি, অনেকে মাথায় রাখতে পারেন। হ্যাঁ, আরেকটা হলো এটা যে আপনার স্বাভাবিক। হ্যাঁ, জি। তা আপনি তো দেখলাম যে কয়েকদিন খুবই ব্যস্ত ছিলেন। আপনার সঙ্গে মানে লাইভ করার জন্য আজকে ওয়ার্কিং ডেতে আমি আপনাকে পেয়েছি। উইকডেতে আপনি সবসময় ব্যস্ত ছিলেন। হ্যাঁ, অনেকদিন ধরে আপনাকে সঙ্গে কনট্যাক্ট করার চেষ্টা করতেছিলাম। হ্যাঁ, আপনি কি জব জি। করেন? আপনি তো আসলে কি আমি জব করেন? হচ্ছে আইকিয়াতে কাস্টমার সার্ভিস জব করতেছি, আইকিয়া নর্থ ইয়র্কে। এটা আচ্ছা, আমার বাসার কাছে। আচ্ছা। তো আপনার, যে আপনার ডাউন টাউনে কাজের যে কথাটা বলেন ওটা সম্বন্ধে একটু বলে নিই। যে ডাউন জি, টাউনে যে আপনার থাকার খরচটা অন্যান্য জায়গার থেকে একটু বেশি। টরন্টোর আপনি যেখানে থাকেন না কেন, আপনার থাকার খরচটা অন্যান্য জায়গার থেকে বেশি হবে, কিন্তু ডাউন টাউনে এর চেয়ে বেশি। তো হুম, যারা স্টুডেন্টরা তারা অনেক সময় এটা ডিফিকাল্ট ফিল করে যে টাকাটা ম্যানেজ করার ক্ষেত্রে। তো যদি আপনার যদি জবের ইনকাম, আপনি যে ইনকাম করেন ওটা যদি আপনি বুঝতে পারেন যে আমি ডাউন টাউনে থেকে পোষাইতে পারবো, তাহলে ডাউন টাউনে থাকা বেটার। হ্যাঁ, আমি যেখানে কাজ করি এটা হচ্ছে আইকিয়া নর্থ ইয়র্ক, এটা হচ্ছে কাস্টমার সার্ভিস জব। আইকি হলো আপনার এখানকার একটা মানে বিরাট ফার্নিচার জি, চেইন শপ। হ্যাঁ, হ্যাঁ, আমি এটা বলার এই উদ্দেশ্য হলো যে বাংলাদেশে যদি কারো আইডিয়া না থাকে আইকিয়া সম্পর্কে তাহলে তারা রাখতে হ্যাঁ, পারে। আপনাকে কেমন ইয়ে দেয়, কেমন অ্যাওয়ার্ড দেয় এরা? অনেকে শুনি যে অ্যাওয়ার্ড দিতে চায় না। হ্যাঁ, আপনি 20 ঘন্টায় পান প্রতি সপ্তাহে, নাকি আপনি 20 ঘন্টা ওরা দেয় না অনেক সময়? তো আপনার জবটা ওরা অফার করার সময় ওরা আপনাকে ডকুমেন্ট সাবমিট করবে যে হুম, আপনার কাজটা কি হবে, আপনি কতক্ষণ কন্ট্রাক্টে জব করবেন। তো
আমারটা হচ্ছে পার্ট টাইম, যেহেতু আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। আমারটা হুম, হচ্ছে 12 থেকে 20 ঘন্টার ভিতর আমাকে আওয়ারটা হচ্ছে প্রোভাইড করতে হবে উইকলি, পার উইকলি। জি, জি, তো আমারটা যেহেতু পার্ট টাইম, ওরা যথেষ্ট ট্রাই করে 20 ঘন্টা দেয়ার পার উইকলি। 20 ঘন্টা না হলে অনেক সময় দেখা যায় 20 ঘন্টার কম, 16 ঘন্টা বা 18 ঘন্টা। অনেক সময় আচ্ছা, দেখা যায় যে উইকে 20 ঘন্টার বেশিও চলে আসে। এটা অল টাইম হুম, না, মাঝে মধ্যে 22 ঘন্টা বা 23 ঘন্টা, এটা ডিপেন্ড করে আওয়ারের উপর। কিন্তু ওরা আচ্ছা, আচ্ছা, যথেষ্ট মেনটেন করে 20 ঘন্টার ভিতরেই রাখার। আর আচ্ছা, আপনার আচ্ছা। যখন আপনি যখন অফ সিজন, আপনার কোনো ক্লাস নেই, সেমিস্টার চলছে না, আপনি তখন ফুল টাইম কাজ করতে পারবেন। তো যেমন সামারে নরমালি আপনাকে, এখন তো এই জি, সামারে তো আপনি তাহলে ফুল টাইম করছেন। না আমার আমি ফুল টাইম করতে পারিনি, যেহেতু আমি সেমিস্টার কন্টিনিউ করছিলাম, তো আচ্ছা, সেহেতু আচ্ছা, আমার পার্ট টাইমই করতে হয়েছিল। তো আচ্ছা, আচ্ছা, আপনার যেই এমপ্লয়ারের আন্ডারে কাজ করেন না কেন, আপনি যদি কোনো সময় ফুল টাইম কাজ করতে চান, যে যদি বলেন হুম, যে আমাকে আওয়ারটা যদি কাইন্ডলি বাড়িয়ে দেন, ওদেরকে অ্যাটলিস্ট 2-3 সপ্তাহ আগে থেকে জানালে বেটার, তাহলে ওরা ওইভাবে আওয়ারটা স্কেডিউল করবে আপনার জন্য। আচ্ছা। আপনি এই ক্যানাডাতে আর কি, কি জব করছেন এই IKEA ছাড়া? এই টরন্টোতে? আইকিয়া ছাড়া আমি দুটো রেস্টুরেন্টের কাজ করেছিলাম, এক্সট্রিম পিটা হুম। আর হচ্ছে উইম্পিজ ডাইনার। তো এখানে আমি ফুড সার্ভার বা ফুড অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতাম। তাহলে ওইটা থেকে ইনকাম বেশি না, টিপস পাওয়া যায় না? অনেক সময় তো টিপস পাওয়া যায় বা নাকি? হ্যাঁ, এটা আপনার ডিপেন্ড করে, যেদিন আপনার সেল প্রচুর হবে হুম, সেদিন আপনি টিপসটা বেশি পাবেন, স্বাভাবিক। হুম। আর আ যেদিন আপনার কাস্টমার দেখ তেমন আসবে এখন না একজন একজন মানে বেশি যদি ইনকাম করার চিন্তা করে, তাহলে কি একজনের কি আসলে রেস্টুরেন্টে জব করা উচিত? নাকি আপনার মতন IKEA বা এই ধরনের কোনো চেইন শপে জব করা উচিত? হ্যাঁ, রেস্টুরেন্টের জব, আপনি যদি সব রেস্টুরেন্টের টিপসের ক্যাটাগরিটা সেম না। অনেক সময় দেখা যায় যে জাস্ট ফ্রন্টে যারা কাজ করে তারা টিপস পাবে, অথবা অনেক সময় দেখা যায় যে এটা আপনার, ওরা কিছু পার্সেন্টেজ টিপস পাবে। তো আচ্ছা, এটা আচ্ছা, আপনি ডিপেন্ড করে। আপনি যদি দেখেন যে আপনার ওই ইউনিভার্সিটিতে আপনার টিপস এর অ্যামাউন্টটা ভালো পাচ্ছেন, তাহলে আমি প্রেফার করবো আপনি ওই রেস্টুরেন্টে কাজ করা। তো আচ্ছা, এগুলো আপনার ডিপেন্ড করে রেস্টুরেন্টের উপর। আচ্ছা, বুঝতে পারছি। তো আরেকটা জিনিস আমি আপনার কাছে জানতে চাই যে টরন্টোতে তো প্রচুর ইন্ডিয়ান দোকান আছে, তারপর বাংলাদেশি দোকান আছে, আর পাকিস্তানি দোকান আছে। এখানে জি, প্রচুর অ্যারাবিক দোকান আছে। হ্যাঁ, অনেক হ্যাঁ, হ্যাঁ। রেস্টুরেন্ট আছে, অনেক ক্যাশ জবের সুবিধা আছে। বাংলাদেশের সবারই একটা মাথার মধ্যে ঘুরপাক খায় যে আমি 20 ঘন্টা যে উইকলি যে ঘন্টা যে ওইটাতেও আমি এক্সট্রা জব করতে পারবো যদি কোনো ক্যাশ জব পেয়ে যায়, তাহলে আমার টিউশন ফিরে একটা মেজর অংশ আমি হয়তো ক্যাশ জব প্লাস 20 ঘন্টার যে লিমিট এগুলো সব ইয়া করে যোগ করে আমি হয়তো ম্যানেজ করে ফেলতে পারবো। অনেকে হয়তো এজেন্সি দ্বারাও এইভাবে ইয়া হয়, মানে বায়াসড হয়। তা আপনার, জি। আপনি কেন মানে আসলে কি এই আপনার জানাশোনা কেউ আছে এরকম দেখেছেন যারা ক্যাশ জব করে আসলে তার টিউশন ফি গুলা জোগাড় করে ফেলতেছে? বা এটা যদি আপনার, করে তাহলে হ্যাঁ, পার্সেন্টেজটা কিরকম, কত পার্সেন্ট মানুষ আসলে তার টিউশন ফি 100% এই কেয়ার জব আর ইয়া নর্মাল জব করে মেনটেন করতে পারে? তো আপনার যে ক্যাশ জবের যে বিষয়টা, ওটা আপনার জিনিসটা এমন না, আপনি ক্যাশ জব করলেই আপনি পুরোপুরি সব টাকাটা আপনি আপনার সেমিস্টারের জন্য বা আপনার থাকা খাওয়ার জন্য পুরো টাকাটা আপনি ম্যানেজ করতে পারবেন। হুম, জিনিসটা এমন দাঁড়ায় না, কারণ ক্যাশ জবে আপনাকে সর্বনিম্ন অ্যামাউন্টটা ওরা পে করবে না। হুম, কানাডা অন্টারিওর সর্বনিম্ন পার আওয়ার পে হচ্ছে $14। তো হুম, ক্যাশ জবের ক্ষেত্রে এটা আপনাকে পে করবে না। এটা আপনাকে, যে ম্যানেজার বা যে মালিক, ওটা আপনার যথেষ্ট, এটা মানে কি বলবো, ফায়দা লুটবে। তো হুম। আপনি, ওরা যদি আপনাকে পেও না করে, আপনি কিছু বলতে পারবেন না, কমপ্লিট কারণ করার এটাতে জায়গা নাই। আপনার কোনো কমপ্লেন করতে পারবেন না, কারণ এটা আপনার কোনো ডকুমেন্ট নেই। হুম, বা আপনি যদি কোনো কারণে হুম, ধরা পড়েন, ওরা হুম, এটা দায়ভার নিতে চাবে না। হুম। তো এটাতে আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে, আপনি কি এই রিস্কটা নিয়ে কাজ করবেন নাকি না। আচ্ছা। অনেকেই দেখা যায় যে এজেন্সির আন্ডারে ক্যাশ জবে কাজ করে, বা কমিউনিটি, যে কোনো কমিউনিটি, জাস্ট খালি আমাদের কমিউনিটিতে হয় সেটা না, অন্যান্য কমিউনিটিতেও প্রচুর হয়। হুম, হুম, তো
ডিপেন্ড করে আপনি রিস্কটা নিবেন নাকি। কিন্তু আচ্ছা, রিস্ক নেওয়ার পর আপনি কিভাবে এটা ট্যাকেল করবেন বা হ্যান্ডেল করবেন এটা পুরোপুরি আপনার উপর। আচ্ছা। আপনি এরকম কেউকে দেখছেন যে তারা এই ধরনের অর্জব করে বা বা তার টিউশন ফি বা তার বেশি ভালো ইনকাম করতেছে, এই ধরনের পেয়েছেন কাউকে? আপনার জানাশোনা এই যে সেনেকা কলেজে আপনার রুমমেট বা আপনার পরিচিত যে কোনো ফ্রেন্ড? যে বিষয়টা হচ্ছে কানাডায় আপনি যদি সিনের আন্ডারে কাজ করেন, ওদেরকে হুম, obviously ট্যাক্স পে করতে হয়। হুম, কিন্তু আপনি ওই ট্যাক্সটা রিটার্ন পাবেন। একটা হুম, সার্টেন অ্যামাউন্ট আপনি রিটার্ন পাবেন। রিটার্ন করুন। কিন্তু হুম, ক্যাশ জবে আপনাকে কোনো ট্যাক্স পে ট্যাক্স পে করতে করতে হয় না। হচ্ছে। এটা একটা সুবিধা। হুম, কিন্তু একটা অসুবিধা হচ্ছে আপনি যেহেতু ট্যাক্স পে করতেছেন না, আপনার রিটার্নও পাবেন না কিছু। হুম, আর আপনাকে এমপ্লয়ার যা দিবে সেটা দিয়েই আপনাকে চলতে হবে। হুম, হুম। আচ্ছা, আর বিষয়টা হচ্ছে যে এটাকে আপনার যে আগে বললাম যে পুরোপুরি ক্যাশ জব করে আপনি মেইনটেইন করাটা প্রচুর টাফ। টাফ। তো কারণ ক্যাশ জবের পেটা আপনারা প্রচুর পাবেন না। আচ্ছা, আর যেহেতু আপনি পার্ট টাইম জব করবেন সেটা আরো কঠিন হয়ে পড়ে। আচ্ছা। তা আপনি এখানে তো উবার জব করে অনেক ইনকাম করা যায়। হ্যাঁ? তা আপনি কেন উবার জব জি, করলেন না? উবার ইটস এ কেন গেলেন না? অনেকে শুনেছি যে উবার ইটস করে মাসে $৩,০০০ থেকে $৫,০০০ ইনকাম করে মাসে। হ্যাঁ? তো হুম, এটা গুড অ্যামাউন্ট। আপনি কেন সেই ইয়াতে গেলেন না? সেই সিস্টেমে গেলেন না? জি। Uber Eats আমিও করি মাঝে, মাঝে কিন্তু আমি অল টাইম করি না। হ্যাঁ, Uber আচ্ছা। Eats এ আপনি এই ফুড ডেলিভারি যে জবটা Uber Eats বলেন, Skip the Dish বলেন, হুম, DoorDash আরো হুম, বিভিন্ন কোম্পানি আছে। হুম, তো এগুলো ফুড ডেলিভারি জব করে হুম, আপনি অন্যান্য জবের থেকে তুলনামূলক অনেক ইনকাম করতে পারবেন। হুম, তো আচ্ছা, আমি মাঝে, মাঝে করি যখন আমার সুযোগটা হয়। আচ্ছা, আর বেশিরভাগ ক্ষেত্রে আমার পরিচিত অনেকেই Uber Eats করে প্রচুর ইনকাম করতে পেরেছে। তারা ইভেন দো সেমিস্টারের টাকাটাও দিয়ে দিতে পেরেছে। আচ্ছা, তো আচ্ছা। Uber Eats এর এটা একটা সুবিধা যে আপনার মানে ফুড ডেলিভারি জবের যে একটা সুবিধা, এটা আপনার জব না, এটা আপনার পার্সোনাল ইনকাম বা হুম। বিজনেস টাইপ। হ্যাঁ, তো এটার এটা সামঞ্জস্য। নিয়ে অনেক ভুল ধারণা আছে। এটা আসলে কিন্তু উবারের যে ইনকামটা, এটা আসলে একটা বিজনেস ইনকাম। মানে এটা কন্ট্রাক্ট জব। জি, কন্ট্রাক্ট হ্যাঁ, জব আর সিনের অধীনে জবের মধ্যে একটা পার্থক্য আছে। কন্ট্রাক্ট জব হলো যে আপনাকে কন্ট্রাক্ট দিল, কন্ট্রাক্টর মানে একজন ব্যবসায়ীর মতো এখানে ট্রিট হয়। জি। তবে হ্যাঁ, তবে যেটা হয় যে আহ, অনেকের একটা ধারণা আছে যে উবার ইটসে যে ইনকাম সেটার উপর ট্যাক্স দিতে হয় না। এটা কি আদৌ সত্য? আ আ না, বিষয়টা এমন না। যেহেতু কানাডাতে আপনি ইনকাম করতেছেন obviously আপনাকে ট্যাক্স দিতে হবে। আপনি হুম, যদি ট্যাক্স ফাঁকি দেন, এটা হুম। আপনার একটা নেগেটিভ আ নেগেটিভ মার্কিং হয়ে যাবে আপনার মার্কিং ফাইলে। হবে, হ্যাঁ, এটাই জি, অনেকের ভুল ধারণা আছে যে উবার ইটসে অনেক টাকা ইনকাম করা যায়, কিন্তু যেহেতু এটা কন্ট্রাক্ট জব, ট্যাক্সটা আপনার যেমন অন্যান্য আহ, ইয়া মানে রেস্টুরেন্টের জব বলেন বা ভাই যেমন আইকিয়াতে করতেছেন, ওরা ট্যাক্সটা কেটে রাখে ওখান থেকেই। হ্যাঁ, হ্যাঁ, আর ওরা ডিরেক্ট উবারটা কেটে হয়তো নেয়। ট্যাক্সটা কাটে না, ওরা শুধু এইচএসটিটা কাটে। আর আপনাকে যেটা জি, করতে হবে, ইয়ারলি গিয়ে যখন ট্যাক্স ফাইলিং করবেন তখন আপনার টোটাল ইনকামটা বলতে হবে যে আমি জি, এত টাকা এইচএসটি পাইছি আর এত টাকা আমি উবারে ইনকাম করছি, তখন ওখান জি। থেকেও হয়তো আবার একটা ট্যাক্স হ্যাঁ, কাটবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে এটা আপনাকে পার্সোনালি ট্যাক্স এর বিষয়টা হ্যান্ডেল করতে হবে। এখানে আপনি করতে হবে। যে জিএসটি ফাইল আপনাকে পার্সোনালি ওপেন করে আপনাকে জি, ইনকাম জি। ট্যাক্সটা দিতে হবে। হুম, হুম, হুম। কানাডাতে ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার কোনো ওয়ে আছে নাকি আমি জানি না। না, থাকলে না, হয়তো না, না। অনেকে দিতেও না, পারে। হয় যেটা কিন্তু হয় যে না, হ্যাঁ, না, না, এটা অনেক সময় হয় কি যে ছোট, ছোট যারা ব্যবসায়ী বা ছোট, ছোট, ওরা অনেক সময় কম বলে কিন্তু ওরা অনেক সময় জি, randomly অডিট করে। হ্যাঁ? যে জি, জি, randomly হয়তো দেখা যাচ্ছে যে ওদের প্রতি মাসে ওরা ১০০ জনকে অডিট করবে। ওরা randomly কিছু সিলেক্ট করে হ্যাঁ, অডিট হ্যাঁ, করে, হ্যাঁ? হয়তো ওদের সিস্টেমে সে পার পেয়ে গেছে, বুঝতে পারে নাই। হ্যাঁ, কিন্তু ওরা ওই অডিটে গিয়ে হয়তো বলবে যে তুমি কি কাগজ দেখাও, যে তুমি যে স্বাভাবিক, বলছো এটা সাপোর্টিং দেখাও। তখন আপনি ধরা স্বাভাবিক, পড়বেন। হয়তো এরকম স্বাভাবিক। আছে যে অনেকের হয়তো বছরের পর বছর ধরা পড়তেছে না। আবার ওই যে কথা আছে না যে গৃহস্থির ইঁচুরের জি, ১০ জি, দিন গেরস্থের ১ দিন, এরকম হয়তো জি। ধরা পড়েও যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, তখন তার স্বাভাবিক, ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে স্বাভাবিক। অনেস্ট থাকাটাই ভালো। জি, যারা অনেস্ট থাকে তাদের কোনো শত্রু থাকে না। স্বাভাবিক। এটা সেটাই। এখন আপনি হ্যাঁ, আপনার মানে সবাই সবার মতো চেষ্টা যদি চালিয়ে যায় তাদের হ্যাঁ, তাদের ফাইলটা স্ট্রং রাখার, কোনো হ্যাঁ, হ্যাঁ। ঝামেলা না সৃষ্টি করার, জি, জি। তাহলে ডিপোর্ট হওয়ার কোনো কোনো এখানে সম্ভাবনা সম্ভাবনা থাকবে না। নেই। হ্যাঁ। জি,
আর ভিউয়ার্স, আপনাদের যদি উবার ইটস সম্পর্কে আরো অনেক কোয়েশ্চেন থাকে, আমি চেষ্টা করবো এই ভিডিও ডিসক্রিপশনে আমার উবার ইটস এর উপরে অনেকগুলো ভিডিও আছে, সেগুলোর লিঙ্ক ওখানে অ্যাড করে দিব। যারা ওইসব ভিডিওগুলো দেখেননি তারা দেখতে পারেন। আহ, তাছাড়া আরেকটা কথা হলো যে আহ, আপনি কত টাকা ইনকাম করেন, মানে এই উবার ইটস প্লাস এই 20 আওয়ার্সের যে আইকেয়ার জব সবকিছু মিলিয়ে আপনার মাসে ইনকাম কেমন? তো মাসিক ইনকামটা আমি ওভাবে হিসাব করি না। তো হুম, আমি যদি একটা বলি যে আপনার যেহেতু পার আওয়ার হচ্ছে আপনার আমি 20 আওয়ার করে করতে হয়। হুম, আর উবার ইটস এর বিষয়টা হচ্ছে আপনাকে যে পার আওয়ার মেনটেন মিনিমাম আওয়ার মেনটেন করতে হবে, ম্যাক্সিমাম আওয়ারটা মেনটেন করতে হবে জিনিসটা এমন না। হুম, আপনার যখন ইচ্ছা তখন উবার ইটস করতে পারবেন, কিন্তু হুম, চেষ্টা রাখতে হবে যাতে আপনার স্টাডির উপর ব্যাঘাত না ঘটে। আচ্ছা, তো হুম, তো আমি যেহেতু এখন উবার ইটস করি, উবার ইটস আমার সচরাচর বেশি করা হয় না, হঠাৎ হুম, করা হয়। তো হুম, আমি চেষ্টা চালিয়ে যাব যে নেক্সট টাইম যাতে উবার ইটসটা করি, কারণ উবার ইটস এর ইনকামটা প্রচুর হয়ে যায়, আপনার খাটনির থেকে ইনকামটা এখানে বেশি এসে পড়ে। আচ্ছা, আচ্ছা, আর আইকিয়ার যে জবটা, যে এখান থেকে আমি হিসেব করলে আমার এই ধরেন 800 বা 1000 এর কাছাকাছি মান্থলি চলে আসে। হুম, হুম, হুম। তা এম, এটা তো শেয়ার করলেন। আর একটা হলো যে আপনার টিউশন ফি কত? এই যে আপনি যে কোর্স করতেছেন এটা টিউশন ফি কত? জি। তো টিউশন ফি বিষয়টা হচ্ছে যে আপনি এক একটা প্রোগ্রামের টিউশন ফি এক এক রকম। হুম, তো আমার লিবারেল আর্টস এর এটা টিউশন ফি হচ্ছে, যে কলেজে যে বিষয়টা আমি আহ, বলতেছি যে আপনি যদি সেমিস্টার কন্টিনিউ করবেন, ওই সেমিস্টারের জন্য আপনাকে একটা ফিক্স অ্যামাউন্ট দিতেই হবে। হুম, হুম, ওটা 1000 কানাডিয়ান ডলার। হুম, হুম, আর আপনাকে যে ওরা হচ্ছে আর এখানে আপনাকে হেলথ ইন্স্যুরেন্সটা নিতেই হবে মাস্ট। হুম, হুম, আপনি হচ্ছে আপনার আমার যে কলেজের যে হেলথ ইন্স্যুরেন্স এটা হচ্ছে 8 মাসের। তো হুম, এটা রিনিউ হয় 8 মাস পর পর। তো হুম, হুম, অনেক সময় হেলথ ইন্স্যুরেন্স $600 অথবা $700 এরকম দিতে হয়। তো ডিপেন্ড আচ্ছা, করে সেমিস্টারের উপর। হুম, হুম, আর প্লাস কোর্সের যে খরচ সেটা দেখা যায় পার কোর্সে 1000 কানাডিয়ান ডলার দিতে হয়। তো ধরেন আমি যদি 4টা কোর্স নেই, হুম, মানে অন্টারিওর সর্বনিম্ন হচ্ছে কলেজে যদি স্টাডি করেন তাহলে সর্বনিম্ন পার সেমিস্টারে আপনাকে 4টা নিতেই হবে ফুল টাইম স্টুডেন্ট হিসেবে গণ্য হওয়ার জন্য। হুম, তো তখন হিসেবটা করলে দেখা যায় 5-6 হাজার কানাডিয়ান ডলার আমাকে দিতে হয় পার সেমিস্টার। 5-6 হাজার, 6 হাজারই ধরলাম, জি, তাহলে আপনার যেটা জি, দাঁড়াচ্ছে যে ইয়ারে দাঁড়াচ্ছে হলো 12 হাজার, যেহেতু দুইটা জি। সেমিস্টার। হ্যাঁ, 2টা সেমিস্টার, হ্যাঁ। দুইটা সেমিস্টার। তা জি। তাহলে 12 হাজার। এখন এই একজন স্টুডেন্ট, হ্যাঁ, এই আপনার উবার ইটস প্লাস এই ইয়ে করে আপনার এই ধরনের 20 ঘন্টা জব করে এই উঠাতে পারে, থাকা খাওয়া খরচ সহ সবকিছু কত পার্সেন্ট তুলতে পারে? তো ওই যে উবার ইটস যদি আপনি করেন তাহলে অনেক ইনকাম করতে পারবেন, কারণ আমি যদি হিসাব করি উবার ইটস এ যদি আপনি পার আওয়ার হিসাবটা করেন, পার হুম, আওয়ারে আপনার 17 বা 18 ক্যাট চলে আসে। হুম, তো আপনি ডিপেন্ড করে, যেহেতু আপনি উবার ইটস এ টিপস পাচ্ছেন, তো হুম, এটা একটা অনেক মানে পজিটিভ সাইন। হুম, যেহেতু আপনি টিপস পাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনার ইনকামটা তখন বেড়ে যায়। হুম, উবার ইটস এর বুস্ট থাকে, সার্চ থাকে, ওটা কোম্পানি থেকে দেওয়া হয়। এর হুম, পাশাপাশি যে টিপস পাওয়ার ক্ষেত্রে হুম, আপনার দেখা যায় যে আপনি যদি 7-8 ঘন্টা উবার ইটস করেন হুম, তাহলে আপনার ইনকাম 200-250 ডলার চলে আসবে। হুম, তো এটা যে আপনি সবসময় প্রতিদিন পাবেন জিনিসটা এমন না। হুম, এটা আপনার ডিপেন্ড করে, অনেক সময় আপনি হয়তো টিউসডে তে প্রচুর ইনকাম করছেন কিন্তু হুম, ওয়েডনেসডে তে গিয়ে দেখবেন অতটা আপনি ইনকাম হয়নি। করেন নাই। যে হ্যাঁ, এটা ডিপেন্ড করে, আপনাকে কাস্টমার যদি ফুড অর্ডার দেয় তাহলে আপনি হুম, হুম। ডেলিভারির সুযোগটা প্রচুর থাকে। তো উইন্টারে আরো উবার বেশি ইটস, হয়, কারণ উইন্টারে মানুষ বের হয় না, জি, সামার একটু মানুষ জি, বের হ্যাঁ, হয়, এই সামার একটু কমে হ্যাঁ। যায়। আ- ওই আ- ওই আপনি কি সাইকেল হুম। ইউজ করেন না পায়ে হেঁটে উবার ইউজ করেন? তো আমি ফার্স্টের দিকে আমি জানতাম না যে উবারের যে উবার ওয়াক আছে। হুম, তো ফার্স্টের দিকে আমি উবার ওয়াকটা করি, দেন আমি সাইকেল দিয়ে উবার ইটস করি। তো এটা আপনি সাইকেল ইউজ করেন বা ওয়াক করেন, ডাজেন্ট ম্যাটার, আপনি উবার ইটস করতে কোনটাতে পারবেন। ইনকাম বেশি হয়, সাইকেল দিয়ে না হেঁটে? যে 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 প্যান্ডামিকের যে সময়টা ছিল হুম, সেই সময়টা তো মানুষ বের হতে চাইতো না। তো দেখা হুম, যেত উবার ইটস এর যে ওয়াক,
এটা হুম, এটা করে অনেক ইনকাম করতে পারবেন আপনার বাইকের থেকে। কিসের জন্য? আপনি যদি বাইকটা সিলেক্ট করেন আপনাকে হুম, একটু দূরে, দূরে পাঠাবে। ৩-৪ হুম, কিলো ৫ কিলোমিটার দূরে, দূরে পাঠাবে। হুম, হুম। তো তখন আপনার ওয়াকে অনেক ইনকাম ছিল। কিন্তু আচ্ছা, এখন আপনাকে বাইকে হুম, ইনকাম হুম, প্রচুর। আপনার আচ্ছা, যদি গাড়ি থাকে, কারো যদি গাড়ি থাকে বা মোটরসাইকেল থাকে সে আরো বেশি ইনকাম করতে পারবে পার আওয়ার। আচ্ছা, বুঝতে পারছি। তা তা এটা তো গেল আপনার উবার ইটস নিয়ে। অনেকগুলো কোয়েশ্চেনই করলাম। তারপরে জি, আরেকটা কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করার কথা ছিল, ভুলে তো গেলাম। আচ্ছা, এখানে আপনার ওই যে এন্ট্রান্স স্কলারশিপ নামে একটা স্কলারশিপ আছে যেগুলো বিভিন্ন কলেজ প্রোভাইড করে। হ্যাঁ, আপনাদের এই সেনেগা কলেজে এই এন্ট্রান্স স্কলারশিপটা পাওয়ার যোগ্যতা কি কি লাগে, বা আদৌ দেয় কি না, বা দিলে কেমন পাওয়ার পসিবিলিটিটা কেমন থাকে, আর দিলেও কতটুকু দেয়? যে এন্ট্রান্স স্কলারশিপ সম্বন্ধে আমি বলতে পারবো না। তো এটা ডিপেন্ড করে আপনার কলেজ ইউনিভার্সিটির উপর। হুম, সবাই সব স্কলারশিপটা দেয় না। হুম, তো হুম, ওদের স্কলারশিপ দেওয়ার ক্ষেত্রে যে মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে, হুম, তো ওটা যদি আপনি ফুলফিল করতে পারেন ওটা আপনি স্কলারশিপ পেয়ে যাবেন। তো হুম, বেশিরভাগ ক্ষেত্রে ডোমেস্টিক যারা তারাই হচ্ছে স্কলারশিপটা বেশি পায় হুম, হুম। ইন্টারন্যাশনাল এর থেকে। আচ্ছা, আচ্ছা। তা এখন আমরা তো অনেকক্ষণ আলোচনা করলাম। তা আমরা এখন ভিউয়ারদের কিছু কোশ্চেন নেই। আর আপনি একটু খেয়াল হুম, করবেন যে আপনার মোবাইলে, আপনি যেহেতু মোবাইলে আমাদের সঙ্গে লাইভ করতেছেন, মোবাইলের চার্জ কেমন আছে? অনেক সময় দেখা যায় হ্যাঁ, যে না সমস্যা নাই মোবাইলের চার্জ চার্জ আছে। চলে যায় কথা বলার মাঝখান দিয়ে। আপনি যদি চার্জ চলে যায় আমাকে আগে আগে জানাই দেন, তাহলে আমি অবশ্যই। লাইভটা বন্ধ করে দিব। আর প্লাস হলো যে আমি যে জিনিসটা আপনার কাছে চাইবো যে এখন তো প্রায় তো 50 মিনিট আপনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি। হ্যাঁ, আপনার সঙ্গে কথা বলতে আমার মজাই লাগতেছিল, অনেক কিছু জানতে আমারও পারতেছিলাম। ভালো লাগতেছে। হ্যাঁ, যে কারণে আসলে সময়টা যখন দিকে চলে গেছে আমি টের পাইনি। এখন যেহেতু আমাদের ভিউয়ারদের থেকে আমরা কোশ্চেন নিব, তা আপনি আমার যদি কোশ্চেন আপনার কাছে মানে মনে, আপনি যদি টায়ার্ড ফিল করেন আমাকে বললেন, আমি তাহলে তখন আমার লাইভটাও ক্লোজ করে দিব। যেহেতু অনেক কোশ্চেন জমা পড়ছে, এতগুলো কোশ্চেন আমরা নিতেও পারবো না। তারপর কিছু নিতে সিরিয়ালভাবে নিয়ে নেওয়া শুরু করব। কিন্তু আপনি যতক্ষণ বলবেন ততক্ষণই আমি নিব। আর যদি বলে যে না ভাই আমার এখন আমি অফ চাচ্ছি, আমি বন্ধ করে দিতে পারি। ঠিক আছে? না সমস্যা হ্যাঁ, নেই। আপনি বলতে পারেন। আমি আমার সাধ্যমত চেষ্টা চালিয়ে যাব। ইনশাল্লাহ। আচ্ছা, এবার প্রথম কোয়েশ্চেনটা হলো যে আমার ভিসা রিজেক্ট হলো। আমি আমি কি আর অ্যাপ্লাই করতে পারবো? যদি অ্যাপ্লাই করতে পারি কতদিন পরে করতে পারবো? আপনার কি এটার উপরে কোনো আইডিয়া আছে? যদি কারো ভিসা রিজেক্ট হয় সে কি আবার নতুন আরেকটা স্টুডেন্ট ভিসার জন্য আবার অ্যাপ্লাই করতে পারে? আর করলে কতদিন? আপনার আইডিয়াতে কি বলে? আমি বলবো আমার আইডিয়াতে, আপনার যদি বলেন। জি, জি। তো বিষয়টা হচ্ছে আপনার যে বলে নেই, আপনার ডকুমেন্ট সবকিছু স্ট্রং, সবকিছু কানেক্টেড, সবকিছু আপনি প্রোভাইড করতেছেন। তাই বলে এই না যে আপনি ভিসাটা পেয়ে যাবেন। ভিসাটা এটা ডিপেন্ড করবে হচ্ছে ইমিগ্রেশন অফিসারের উপর। হুম, আর আপনার লাকের উপর। এটা আপনি obviously দোয়া করতে হবে উপরওয়ালার কাছে যাতে আপনি হুম, ভিসাটা পান। তো যদি হুম, আপনার কোনো কারণে কোনো একটা কারণে ভিসাটা না পান, রিজেক্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনাকে ওরা মেনশন করে দেয় অনেক সময় ভিসাটা কেন হয় নাই। হুম, তো তখন ওরা আপনাকে জানিয়ে দেয় যে আপনি চাইলে আবার ভিসাটা আ রিএপ্লাই করতে পারবেন। আর যদি ওরা অনেক সময় এটাও বলে দেয় আপনাকে সাসপেন্ড করে দেয় যে ৫ বছরের জন্য আমার পরিচিত একজন। তো হুম, ডকুমেন্টে কোনো একটা ঝামেলা ছিল। হুম, ওখানে আপনার ভিসা অফিসার ডিরেক্টলি সাসপেন্ড করে দিছে। আপনি ৫ বছরের জন্য কানাডাতে এপ্লাই করতে পারবেন না। তো হুম, সেক্ষেত্রে আমি বলব আপনার যথেষ্ট আপনার যে ডকুমেন্ট গুলো আপনি সাবমিট করবেন, হুম, এগুলো ফার্স্ট টু লাস্ট 100% চেক করতে হবে যাতে কোনো ভুল ত্রুটি না থাকে। যদি কোনো ভুল ত্রুটি না থাকে এটাতে আপনি অনেকখানি বেঁচে যাবেন। হুম। তো এটা আপনাকে খেয়াল রাখতে হবে। জি। আপনারা আপনারা আমাদের লাইভের প্রথম লাইভটা দেখতে পারেন। আমরা তো অনেকগুলো লাইভ করছি বিভিন্ন স্টুডেন্টদের। প্রথম যদি লাইভটা দেখেন, ওখানে যেই ভাই আমাদের প্রথম লাইভে আসছিলেন, ওনারও কিন্তু রিজেক্ট হয়েছিল। উনিও আপনাদের এই সেনেকা কলেজেই পড়েন। উনি আচ্ছা, অলরেডি কমপ্লিট করে ফেলছেন। উনি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে আসছিলেন। ওনারটা প্রথমে রিজেক্ট হয়েছিল। ওনার উনি যে ফর্ম ফিল আপ করছিলেন ওখানে ওনার একটু স্টাডি গ্যাপ ছিল, 1 বছর না 2 বছরের একটা গ্যাপ ছিল। যে গ্যাপটার বর্ণনা কেন গ্যাপটা ছিল এটা নিয়ে ডিটেলস উনি ওখানে উল্লেখ করেন নাই। জি, যে কারণে ওনাকে রিজেক্ট হয়েছে। সে করলো কি জি। পরে আবার মানে যে রিজেকশন লেটার পরেই সঙ্গে সঙ্গে আবার নতুন করে আবার ট্রাই হ্যাঁ, করছে। হ্যাঁ, তার আপনি ওই যে এপ্লাই করতে ফর্ম, পারেন। হ্যাঁ, যে সে ভুলগুলো করছে সে ভুলগুলো শুদ্ধ করে সে আবার অ্যাপ্লাই করছে এবং সে ভিসা পেয়ে জি, গেছে। হ্যাঁ, এখন জি,
ওই যে সাসপেন্ড কাদেরকে করে, যখন আপনি ফ্রডিং করবেন, হ্যাঁ, যখন মনে জি, করেন যে আপনি ভুয়া ব্যাংক স্টেটমেন্ট তৈরি করছেন, হ্যাঁ, তা এই ধরনের ফ্রড যেগুলো, যেগুলো আসলে মেজর ক্রাইম হিসাবে, মানে আপনার ভুল ডকুমেন্টস তৈরি করা কিন্তু একটা ক্রাইম। আপনি যদি কোনো ক্রাইম জি। করেন তাহলে কিন্তু আপনি যে ব্যান হবেন 5 বছরের জন্য, যেটা বলেন যে 5 বছরের জন্য সাসপেন্ড। আপনার যদি হ্যাঁ, কোনো এটা হ্যাঁ, কোনো অ্যাক্টিভিটিস ক্রিমিনাল অ্যাক্টিভিটিস না হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না 5 বছরের জন্য। আর জি, আপনারটা যদি ওরা বুঝতে পারে যে এটা হয়তো বাই মিস্টেক আপনি করে ফেলছেন, বা আপনার অভিজ্ঞতার কমের কারণে আপনি হয়তো উল্লেখ করেন নাই, যদি জি। ছোটখাটো ভুল হয় তাহলে ওরা এটাকে ক্ষমা সুন্দর দেখে এবং আপনি রিজেকশন হওয়ার পরপরই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, সেটাই। এখন ভাই যেটা বলছে সেনিকাতে কি কোয়াপ আছে কিনা, পার্ট টাইম কেমন সেখানে অন ক্যাম্পাস করা যায় কিনা। আচ্ছা, কোয়াপের কথা জিজ্ঞেস করি না, আপনার সাবজেক্ট কি কোয়াপ আছে? আপনার সাবজেক্টটাতে কোয়াপ ছিল? আ না, আমার প্রোগ্রামে co-op নেই। কিন্তু অন্যান্য বিভিন্ন সাবজেক্টে co-op আছে। তো হ্যাঁ, আমারও অনেক জানাশোনা হ্যাঁ, সেনেগা কলেজে লেখাপড়া করেন যারা কোয়াপ পড়ছেন। জি, সেনেগা কলেজে অনেক সাবজেক্টে কোয়াপ আছে, অনেক সাবজেক্টে কোয়াপ নেই। যেমন যে ভাই জি। ভাই যেটাতে করতেছেন এটাতে কোয়াপ নেই। আপনি জেনে নিতে হবে না। কোন সাবজেক্টে কোয়াপ আছে, কোন সাবজেক্টে নাই। হ্যাঁ, এটা মেনশন করা থাকে আপনার কোন প্রোগ্রামে co-op করতে হবে। আর co-op হুম, করার রিকোয়ারমেন্ট কি। অনেক সময় আপনাকে co-op ওরা প্রোভাইড করবে অথবা আপনাকে নিজেকে এটা খুঁজে নিতে সংগ্রহ হবে। করতে হবে, সংগ্রহ করতে হবে। জি, অনেক তবে ওরা সময় হেল্প করে অনেক সময় নোটিশ বোর্ডে জি, ওরা কোন হেল্প কোন করবে কোম্পানি, যথেষ্ট, হ্যাঁ, কোন কোন কোম্পানি কোয়াপের জন্য যথেষ্ট হেল্প অফার করবে। করতেছে তারা আপনাকে জানাই দিবে, আপনি নিজেকে অ্যাপ্লাই জি, করতে হবে, ইন্টারভিউ ফেস করতে হবে। জি। জি। আর পার্ট টাইম জব সেখানে কেমন এবং অন ক্যাম্পাস এই সম্পর্কে তো ভাই অনেক ডিটেলস বলছেন। আপনি আপনি যেহেতু প্রথম থেকেই আছেন, আপনি অলরেডি শুনছেন আশা করি। আচ্ছা, এখানে বলছে যে সেনেকা কলেজে জানুয়ারি মানে উইন্টার সেশন অর মে সামার ইনটেকে গেলে কি সামার ব্রেক পাওয়া যাবে কিনা, যদি না পাওয়া যায় তাহলে ব্রেক কিভাবে নিতে হয়। আমি আমারও এই কোশ্চেনটা আপনার জানার ইচ্ছে ছিল, যেহেতু আপনি আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি সামারে কি ফুল টাইম জব করছেন কিনা, আপনি বললেন না আপনি কোর্স নিছেন। কেন কোর্স নিছেন? নর্মালি তো যেটা করে এখানকার স্টুডেন্টরা, যে সামার ব্রেকটা নেয়, নিয়ে পুরা ফুল টাইম জব করে এটাতে যে ইনকামটা করে সেটা তার নেক্সট সেমিস্টারের টিউশন ফিটা দিয়ে ফেলতে পারে। হ্যাঁ, এরকম অনেকের অনেকে করে আমি শুনেছি। আপনি কেন এই সুযোগটা নিলেন না, কেন সামারে আপনি ব্রেকটা নিলেন না? তো যেটা হচ্ছে যে ফার্স্টে আমি পুরোপুরি জানতাম না যে হুম, এখানে ব্রেকের যে সিস্টেমটা, হুম। প্লাস আমার যে প্রোগ্রামটা আমি এটা জানুয়ারিতে স্টার্ট করি। মানে উইন্টারে? আপনার জি, উইন্টার সেশন। তো এখানে হচ্ছে কলেজে স্টাডি করলে আপনার যে ব্রেকটা যে পাবেন ওটা আপনার ২ বছর, সরি ২ বছর না, ২ টা সেমিস্টার কমপ্লিট করার পর আপনার ব্রেকটা পাবেন। হুম, আপনার ধরেন জানুয়ারি বা উইন্টারে স্টার্ট করলেন, হুম, মে সামারটা কন্টিনিউ করলেন। এই দুটো কমপ্লিট করার পর আপনার ফলে গিয়ে ব্রেক নিতে পারবেন। তো ২ বছরের যে প্রোগ্রাম সেটাতে আপনি ১ সেমিস্টারের একটা ব্রেক পাবেন। আর হুম, যেগুলো ২ বছরের বেশি ৩ বছর, ৪ বছর ওগুলো আপনার ২-৩ টা ব্রেক পাবেন। ২ টা ৩ টা সেমিস্টার ব্রেক পাবেন। হুম। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে আপনি যদি উইন্টারের সেশন ধরেন বা সামারের সেশন ধরেন তাহলে আপনি কোনো সামার ব্রেক পাবেন না। না, সামার ব্রেক পাবেন না। আপনি পাবেন না, পরের হ্যাঁ। সেমিস্টারে তবে ব্রেকটা পরে পাবেন। পরে হয়তো ২টা সেমিস্টার গিয়ে আপনি সামার ব্রেকের জন্য এপ্লাই করতে পারেন। এটা অনেক সময় অনেক কলেজ এটাকে অ্যাকসেপ্ট করে, আবার অনেক কলেজ করে না। জি, কারণ জি। সবসময় সব সেমিস্টারে কিন্তু সব কোর্সগুলো তারা অফার করতে পারে না। হ্যাঁ, হ্যাঁ, এখন জি, যদি আপনি একটা পিক সামার মানে সবচেয়ে পিক মানে বিগিনিং সামার হিসাবে তারা যেটাকে অফার দেখে সেটা হলো সেপ্টেম্বরের মানে ফল সেশনটা। এখন জি। ফল সেশন যদি আপনি ব্রেক নিতে চান, অনেক ইউনিভার্সিটি বা কলেজ সেটা অ্যাকসেপ্ট করে না, কেন ফল সেশন ওদের হলো আসল সেশন এবং ওই সেশনে ওরা অনেক মেজর মেজর সাবজেক্টগুলো পড়ায়। হ্যাঁ, হুম, ফলে আপনি জি, চাইলে তখন ওই সেশনে পাবেন না। নর্মালি যেটা আপনারা করবেন, যদি আপনারা সামার সেশনে এনজয় করতে চান তাহলে অবশ্যই স্মল সেশনটাকে ধরার চেষ্টা করবেন। উইন্টার সেশন বা সামার সেশনে ধরলে আপনার অনেক সময় প্রবলেম ফেস করবেন। আর জি। নর্মালি সামার সেশনে মানুষ ফুল টাইম জব নেয় এই কারণে যে সামারের সময় ওয়েদার অনেক সুন্দর থাকে। হ্যাঁ, মানুষ অনেক জব করার পসিবিলিটি পায়, অনেক পরিশ্রম করতে পারে। উইন্টারের সময় বা অন্য সময়গুলোতে আসলে মানুষ ঘর থেকে বের হতে চায় না। হ্যাঁ, তো ওই হ্যাঁ, হ্যাঁ। জিনিসগুলোকে মাথা নিয়ে আপনি করতে পারেন, মাথা নিতে হবে আর কি। আচ্ছা, পরের সেশনটা যাই। জানতে চেয়েছে সেনেকা কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে কিনা।
আমার জানা মতে আছে। হ্যাঁ, কেননা আমি আমি যেটা বললাম যে জি, আমার অনেক পরিচিত এখানে যে অনেক এই মানে অনেক যেটা বলে যে অটোমোবাইল কোম্পানিগুলা যেগুলো আছে আশেপাশে যারা জি, আমরা যেটাকে বলি বাংলাদেশে যে যারা গাড়ি-টাড়ি ঠিক করে দেয়। হ্যাঁ? তো এখানে কিন্তু যারা গাড়ি ঠিক করে তারা কিন্তু অনেক হাই পেইড ইনকাম তাদের। এটা মনে হ্যাঁ, হ্যাঁ, করবেন যে বাংলাদেশে যারা ওই কাজ করে গ্যারেজের মালিক তারা যেমন অনেক এ দ হুম, হুম, মানে আ গরিবি হালে চলে। এখানে কিন্তু যারা গ্যারেজের মালিক তারা কিন্তু অনেক বড়লোক, রিচ পিপল। হ্যাঁ? এবং তারা কিন্তু বেশিরভাগই দেখা গেছে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তা সেনেকা এবং তাদের সঙ্গে অনেকের সঙ্গে কথা বলে জেনেছি তারা সেনেকা কলেজ থেকে মেকানিক্যাল হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং করার পরে তারা এই বিজনেসে ঢুকছে। হ্যাঁ, এবং তাদের হ্যাঁ, ওখানে অনেককে আমি ইন্টার্নি করতে দেখছি। অনেক সময় গাড়ি ঠিক করতে গেলে অনেককে আমি ইন্টার্নি করতে দেখি এবং মানে co-op করতে দেখি। যারা co-op করতে ওখানে আসে তারা আসলে এই ধরনের সেনেকা না সেন্টিনিয়াল কলেজ থেকে আসছে। আ জি, জি। আপনার প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে আপনার কি, কি প্রোগ্রাম ওরা প্রোভাইড করে এগুলা মেনশন করা থাকে ইন ডিটেইল। আচ্ছা, হ্যাঁ, সেটাই। এখানে নেক্সট কোয়েশ্চেনটা হলো ২ বছরের ডিপ্লোমা কোর্স শেষ করে এ কেউ কি ইয়ার ওয়ার্ক করার পর পিআর এর জন্য ইয়ার? আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। পিআর এর জন্য এপ্লাই করা যায়। হ্যাঁ, ভাই ২ বছরের ডিপ্লোমা কোর্স করার পরে আপনি ৩ বছরের ওয়ার্ক পারমিট পাবেন। ওই ৩ বছরের মধ্যে যদি ১ বছর আপনি ফুল টাইম জব করতে পারেন এবং সেই ফুল টাইম জবের ক্যাটেগরি যদি 0, A, B ক্যাটেগরির হয় তাহলে আপনি পিআর এর জন্য তখনই এপ্লাই করতে পারবেন। হ্যাঁ, আবার এরকম অনেক পিএনপি প্রোগ্রাম আছে যেখানে এই আরো ফ্লেক্সিবিলিটি আছে যেখানে হয়তো সি সি লেভেলের জব করেও করা যায়। হ্যাঁ, জি, আবার অনেক এলাকা আছে যেখানে ডি লেভেলের জব করেও পিআর পাওয়া যায়। এখন আপনি কোন এলাকায় কোন ইউনিভার্সিটিতে আছেন সেটার উপর নির্ভর করতেছে। তবে ইন জেনারেল হ্যাঁ, আপনি যদি এটা ফলো করেন তাহলে যেকোনো জায়গা থেকে যেকোনো ইউনিভার্সিটি থেকে এইভাবে পিআর পেয়ে যাবেন। হ্যাঁ, সেটাই এভাবেই। জি। আমি আপনাকে একটা কোয়েশ্চেন করতে ভুলে গেছি। এখন আমার যেটা মনে পড়ছে। সেটা হলো হ্যাঁ, যে হ্যাঁ, আপনি একটু কথা প্রসঙ্গে একটু আগে আমাকে জানিয়েছিলেন লাইভটা শুরুর আগে যে আপনি অলরেডি ১ বছরের ১ সেমেস্টারের একটা গ্যাপ নিয়েছিলেন। মানে না জানি 1 ইয়ারের একটা গ্যাপ নিয়েছিলেন। কেন কেন নিয়েছিলেন? আর এটা কি মানে তখন ওই গ্যাপে আসলে আপনি কি করছিলেন? তো আপনি বলছেন যে আপনি কানাডাতে জি, জি, ২ বছর আছেন। আরো ১ বছর জি, আছে কোর্স শেষ হওয়ার। হ্যাঁ, আপনি জি। এর মধ্যে ১ বছর আপনি একটা নিয়েছিলেন, ব্রেক নিয়েছিলেন। আপনি কি বাংলাদেশে গিয়েছিলেন নাকি? না আমি বাংলাদেশে যাই নাই। আমি ব্রেক নেই নাই। আমি সেমিস্টার কন্টিনিউ করতেছিলাম। তো আমার যে প্রোগ্রামের যে বিষয়টা, হুম, তো আমার যে কোর্স গুলো হুম, হুম। প্রত্যেকটা সেমিস্টারে ওরা প্রোভাইড করে না। এগুলো আচ্ছা। কিন্তু ধরেন সামারে যে কোর্সটা ওরা প্রোভাইড করবে, ফলে হুম, সেটা করবে না। ফলে হুম, যেটা করবে উইন্টারে সেটা করবে না। হুম, হুম, তো এটার কারণে আমার যেহেতু আমি উইন্টারে সেশনটা শুরু করি, তো ওখানে আমার কোর্সের এদিক সেদিক হয়ে যায়। তো হুম, ওই কোর্স গুলো কমপ্লিট করার জন্য আমাকে এই এক্সট্রা সেমিস্টার গুলো করতে হচ্ছে। হুম। আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। এখন আসলো হলো সেনেকাতে ২ বছরের পিজিডি কোর্স পায়নি। ২ বছরে উনি পোস্ট গ্রাজুয়েট কোর্স পায়নি। আফটার মাস্টার্স করে কানাডাতে ডিপ্লোমা বা মাস্টার্স করলে ভালো হবে? আফটার মাস্টার্স করে কানাডাতে ডিপ্লোমা বা মাস্টার্স করলে ভালো হবে? উনি যেটা বলতেছে যে উনি সম্ভবত পোস্ট গ্রাজুয়েট পায়নি। আমার তো মনে হয় যে কানাডা সেনেগাতে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স আছে, তাই না? আপনার কি জি, আমার তো জানার মধ্যে পিজিডি আছে। পিজিডি প্রোগ্রামটা উনি হয়তো পেয়েছি। ওনার রিকোয়ারমেন্ট মানে ওনার পছন্দের সাবজেক্টে পায় নাই। সেটা হইতে পারে। জি, জি, ওখানে প্রচুর জি, পিজিডি প্রোগ্রাম আছে। হয়তো আপনার জি, পছন্দের পান নাই। তবে আপনি আপনি যেটা চাচ্ছেন যে মাস্টার্স করে আরেকটা মাস্টার্স করতে পারবেন কিনা, কানাডাতে আসতে পারবেন কিনা বা আবার ডিপ্লোমা করতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই পারবেন। এখানে হ্যাঁ, অনেকেই আসেন যারা মাস্টার্স করার পরে আবার এখানে বেশিরভাগ স্টুডেন্টদেরকেই যেটা পাওয়া যায় যেটা হচ্ছে তারা অলরেডি বাংলাদেশে একবার মাস্টার্স করছেন, আবার এখানে আরেকটা মাস্টার্স করতে আসছেন। তবে আপনি ঠিকমতো এসওপি লেখলে আপনি অবশ্যই পারবেন। হ্যাঁ, জি, এবং আপনি যে ডিপ্লোমা কোর্সে যদি আসেন আমাদের লাইভে কয়েকজন আসছেন যারা অলরেডি মাস্টার্স করছেন, এমবিএ করছেন বাংলাদেশে, তারা আবার ডিপ্লোমা কোর্স করতে আসছেন। আপনারা আমাদের পিছনের জি, লাইভগুলো যদি দেখেন এরকম পাবেন কয়েকজন স্টুডেন্ট এখানে আসছেন। তা ওরাও আসছেন কিন্তু ওদের সবারই আমার কোশ্চেন ছিল যে আপনি ভিসা পেয়েছেন কেন? আপনাকে রিজেক্ট কেন করে নাই? ওরা যেটা বলছে যে মাস্টার্সের পরে আবার যদি আপনি ডিপ্লোমা করতে চান, নিচের দিকে যান, আপনাকে গুড রিজন দেখাতে হবে জি, যে আপনি কেন কেন করতে চান? কেন হ্যাঁ, করতে চাচ্ছেন এটা। হ্যাঁ, যদি আপনি ঠিকমতো এসওপি লেখেন তাহলে কোনো অসুবিধা নাই, করা যায়।
এরকমও জি, আমি পেয়েছি যে এখানে আমার একজন আর্মির আর্মি অফিসার, উনি রিটায়ার্ড করার পরে এখানে আবার ডিপ্লোমা কোর্স করতে আসছেন। উনি বুড়া বয়সে যেহেতু আসতে পারছেন ডিপ্লোমা করতে পারে, উনি যেহেতু বাংলাদেশে অলরেডি উনি ইয়া আর্মি একাডেমিতে উনি অনেক হায়ার হায়ার অনেকগুলি কোর্স করছেন, তারপরে উনি আবার ডিপ্লোমা কোর্স করছেন। নিশ্চয়ই কোনো ভ্যালিড রিজন দেখাইছে কেন হ্যাঁ এই অবশ্যই। রিটায়ার্ড লাইফে উনি আবার এই কোর্সটা করতে যাচ্ছেন। হয়তো উনি বলছেন যে এই কোর্সটা করে উনি বাংলাদেশে হয়তো আরেকটা ভালো বিজনেস স্টার্ট করতে পারেন। উনি হয়তো রিটায়ার্ডে পরে জব করতে চান, এই কোর্সটা করার পরে যদি বাংলাদেশে যায় তাহলে উনি হয়তো আবার একটা জবে ঢুকতে পারবেন, হয়তো কোনো একটা রিজন উনি জি, দেখাইছেন। এরকম হ্যাঁ, ভ্যালিড রিজন আপনাকে দেখাতে হবে। স্বাভাবিক। জি, এখানে যেটা যে এই ভাই যেটা বললেন যে কম্পিউটার প্রোগ্রামিং ও সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য সেনেকা ভার্সেস সেন্টিনিয়াল কোনটা ভালো হবে, আপনার কি আইডিয়া আছে? তো আমি প্রেফার করব সেনেকা, যে এইজন্য না যে আমি এখানে স্টাডি করতেছি, জি। কিন্তু এটা আপনার হচ্ছে আমার পরিচিত একজন অলরেডি প্রোগ্রামে স্টাডি করতেছে। হুম। তো সেনেকাতে এটা বেটার। হ্যাঁ, আর তা যদি আমিও কেউ, বলবো হ্যাঁ, যে ইয়ার সেনেকা এবং সেন্টিনেলের মধ্যে যদি কম্পেয়ার করেন, সেনেকা বেটার সব পার্সপেক্টিভে, শুধু লেখাপড়ার কোয়ালিটি না, আপনার সব দিক থেকেই এখানকার মানুষের সবচেয়ে মানে আহ, পছন্দের তালিকা প্রথমে থাকে সেনেকা, জি, তারপরে হ্যাঁ, সেন্টিনিয়াল। সেন্টিনিয়াল একটু নিচে থাকে। আর আরেকটা আছে জর্জ বাউন্ড, জর্জ বাউন্ডও করতে পারেন। জর্জ বাউন্ডেরও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা অনেক ভালো, কম্পিউটার সায়েন্স অনেক ভালো। জি, হ্যাঁ, আপনার ডিপেন্ড করে আপনি হচ্ছে হুম, কোথায় পড়তে চান। বলতে এটা হচ্ছে চান আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোন সাবজেক্টে পড়তে চান। পড়তে চান, আবার দেখা গেল যে আপনি জি, ইয়ে পেলেন না, অফার লেটার পেলেন না, পেয়ে গেছেন হলো সেন্টিনিয়ালে, এখন জি, তখন তো আর কিছু করার থাকে না। হ্যাঁ, স্বাভাবিক। হুম। তো ভাই অলরেডি ভাই কমপ্লেনটা আসলে অনেক পরে দেখেছি। এটা এটা আমার আগে দেখলে হয়তো আমি সাইম ভাইকে বলতাম যে একটুখানি সাউন্ডটা একটুখানি লাউড করেন। এনিওয়ে, আচ্ছা, যেহেতু অলরেডি আমাদের সরি, লাইভের শেষ পর্যায়ে চলে আমি গেছে। বুঝতে পারি নাই। আমার এখানে নেটের সমস্যা দেখতে পাচ্ছি না। আচ্ছা, দেখি এই ভাইয়ের অ্যান্সারটা আমি দিতে পারবো কিনা। ভাই আমি এলএলবি অনার্স করেছি, আমি কি ডিপ্লোমা প্রোগ্রামে করতে পারবো? ল রিলেটেড কোনো ডিপ্লোমা কোর্স আছে কি? থাকলে বলবেন। জি ভাই, আপনি যদি অনার্স করে থাকেন তাহলে ডিপ্লোমা করতে প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। ল রিলেটেড অনেক কোর্স আছে এখানকার কলেজে। আপনি তো লয়ার হবেন না, অনেক সময় যেটা আছে না যে আপনার ওই যে কোর্টে কিন্তু ল রিলেটেড অনেকগুলা জি, জব থাকে। হ্যাঁ, হ্যাঁ, যে ওইসব জব রিলেটেড কিন্তু অনেক ডিপ্লোমা কোর্স এখানে আছে, আপনি ওগুলোতে ভর্তি হতে পারবেন এবং আপনি হ্যাঁ, পাবেন অফার লেটার পাবেন, যেহেতু আপনার অলরেডি আইনে ব্যাকগ্রাউন্ড আছে। আপনি ওইসব ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবেন এবং ওগুলার কিন্তু হাই পেড জব, কিন্তু ওগুলা হ্যাঁ ওগুলোতে ভালো কেরিয়ার করা যায়। জি, এটা সম্ভব, হ্যাঁ। সেনেকার পাথওয়ে প্রোগ্রামটা কি এ নিয়ে কিন্তু অলরেডি ভাই অনেক বলছেন। আপনি যদি মিস করে থাকেন হয়তো আপনি দেখছেন, আমি কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে এই জিনিসটা জানার চেষ্টা করছি। তারপর এক কথা বলে দিই যে পাথওয়ে প্রোগ্রামটা হলো যে আপনার ডিপ্লোমা কোর্সের পরে আপনি আর কত বছর কোর্স করলে আপনি গ্রাজুয়েশন পাবেন, এই ধরনের একটা লিঙ্ক আপ থাকে বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে কলেজগুলোর। যে জি, আপনি দেখা গেছে যে 2 বছর ডিপ্লোমা করছেন, আর 2 বছর ইউনিভার্সিটিতে হয়তো কোর্স করলে আপনার ওরা আবার আরেকটা ডিগ্রি দিয়ে দেয়, যেটা হলো আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি। আবার এরকম হয় 3 বছর করছেন ইউনিভার্সিটিতে, হয়তো আর 1 বছর করলেই আপনি আন্ডার গ্রাজুয়েট হয়ে গেল। এই ধরনের একটা লিঙ্ক আপ থাকে, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে কলেজ টু ইউনিভার্সিটি, মানে জি, ক্রেডিটটা ট্রান্সফার হয়ে যায় আর কি। হ্যাঁ, তা আপনার ক্রেডিট 2টা হয়ে ডিগ্রি হয়ে যায়। গেলো, আপনি ডিপ্লোমা হয়ে গেল, প্লাস আপনার আরেকটা আন্ডার গ্রেডও হয়ে গেল। ভাই জানতে চেয়েছেন সো সেন্ট মেরি কলেজে অন্টারিও কেমন, একটু জানাবেন ভাই। এটার উপরে কিন্তু একটা লাইভ ছিল, আপনি যদি আমার লাইভগুলো দেখেন, আগের লাইভগুলো, এক ভাই আসছিলেন সো সেন্ট মেরি থেকে, উনি কিন্তু ওই কলেজ সম্পর্কে ডিটেলস আলোচনা করেছেন। আপনি যদি মিস আচ্ছা, করে থাকেন তাহলে একটু দেখে নেবেন। আমাদের কাছ থেকে যে ইনফরমেশন পাবেন তার চেয়ে বেশি ইনফরমেশন পাবেন যদি ওই লাইভটা পুরোটা দেখেন। আচ্ছা। আচ্ছা, অনেকে বলে টরন্টোতে পিয়ার পাওয়া টাফ, এটা সম্পর্কে কিছু বলেন। এখন আপনি বলেন আপনার প্ল্যান কি? সাইম ভাই, আপনার পরবর্তী প্ল্যান কি এই কোশ্চেনটার সঙ্গে রিলেটেড? তারপর আমি আপনাদের কাছে জানি। আপনি তো অলরেডি 3 বছরের কোর্স করবেন তাই না? করার পরে আপনার কি আলটিমেট গোল কি বাংলাদেশে চলে যাওয়া, না এখানে পিআর হয়ে এখানে কেরিয়ার ডেভেলপ করা?
তো আমি যথেষ্ট চেষ্টা চালিয়ে যাব আমি স্টাডি কমপ্লিট হওয়ার পর সেখানে হুম, জবটা ম্যানেজ করার পর এটা আপনার আমার প্ল্যান থাকবে যে পিআর নেওয়া। হুম, ঠিক আছে, যেহেতু আমি আরো হায়ার স্টাডি করতে চাই, পিআর নিলে আমার একটা সুবিধা থাকবে, আমাকে অতটা পে করতে হবে না, যে এরকম। এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের প্রচুর পে করতে হয়। পিআরটা হুম, পাওয়ার হুম, পর আমি ডোমেস্টিক স্টুডেন্ট হিসেবে কাউন্ট হব। কাউন্ট হবে। তো কিন্তু এখন পিয়ারটা কিভাবে নেবেন? আপনার প্ল্যানটা কি? পিয়ারটা তো নেওয়ার প্ল্যানটা পিআর কি করছেন? নেওয়ার যে যে বিষয়টা হচ্ছে, কানাডাতে পিআর নেয়ার প্রচুর ওয়ে আছে, তো ডিপেন্ড করবে আপনি কিভাবে নেবেন। তো হুম, টরন্টোতে, যে হ্যাঁ এটা স্বাভাবিক, যেহেতু এখানে প্রচুর মানুষ, হুম, টরন্টোর সরকার, কানাডার সরকার চাবে না যে সবাই খালি টরন্টোতেই থাকুক, তারা হুম, চাবে অন্যান্য জায়গায় থেকেও ইকোনমিক্যাল ডেভেলপ হোক। হুম, তো যেহেতু আমি অন্টারিওতে বা টরন্টোতে, তো আমি ট্রাই করব যদি অন্য জায়গায় আমি মুভ করতে পারি। হুম, এনওসি যে ক্যাটাগরি, যে জবগুলো জিরো এবিসিডি, যে এগুলো ক্যাটাগরির জব পেলে অনেক সুবিধা, আপনাকে পিআর পাওয়া প্রচুর ইজি হয়ে যাবে। তো হুম, আমি ট্রাই করব ওই এনওসি ক্যাটাগরির যে জবগুলো, এগুলো এগুলো আপনার পাওয়ার, এটা আপনার টরন্টো হোক বা অন্য কোথাও হোক, আমি আমার ট্রাই করে যাব। সেটাই। তো ওই এনওসি বেস জব পাওয়ার পর আমি আপনার হচ্ছে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবো। ১ বছরের যে ওয়ার্ক, ওর একটা হুম, সার্টেন আওয়ার হচ্ছে আপনাকে কমপ্লিট করতে হবে, করতে দেন হবে। আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করে আপনি পিআরটা পেয়ে যাবেন। হুম। তা আমি এখানে এড করি ভাই, টরন্টোতে পিয়ার পাওয়াটা টাফ, এটা 100% শিওর না। কারণ হচ্ছে যে এখানে বরং অপরচুনিটিটা অনেক বেশি, এখানে জব পাওয়ার জি, পসিবিলিটিটা অনেক বেশি। আপনি যদি জি, হটকেক কোনো সাবজেক্ট নিয়ে পড়েন, মানে যেই সাবজেক্টের খুব চাহিদা, হ্যাঁ সেই সাবজেক্ট হলে তো আপনি ইজিলি জব পাবেন, নাম্বার ওয়ান। আর যদি নাও হয়, এখানে সব সাবজেক্টেরই কিন্তু জব আছে। হ্যাঁ হয়তো জি, হ্যাঁ এখন ওই যে লিবারাল আর্টস নিয়ে পড়তেছেন ভাই, এই সাবজেক্টের চাহিদা হয় ক্যানাডাতে যদি বেশি থাকে কোথাও, তাহলে টরন্টোতে বেশি থাকবে। হ্যাঁ আর এরকম অনেক প্রভিন্স আছে যেখানে হয়তো এই সাবজেক্টের চাহিদা খুব কম। হ্যাঁ তা হ্যাঁ, এখন ওনার আমাদের ধারণা হলো যে অন্টারিওতেই সব, মানে টরন্টোতেই বেশি অপরচুনিটি পিয়ার পাওয়ার। কিন্তু আপনি একটা যেটা আপনার হয়তো মাথার মধ্যে যেটা ঘুরপাক খাবে সেটা হলো যে এইখানে যেই পিয়ার পাওয়ার জন্য যেটা লাগে জিরো এ বি ক্যাটাগরির, হয়তো অনেকের মধ্যে কনফিডেন্স নাই যে আমি কি এই ক্যাটাগরির জব পাবো কিনা। হ্যাঁ তখন হয়তো তার মধ্যে এই কোয়েশ্চেনটা আসতে পারে যে আমি যদি না পাই এই ক্যাটাগরি তখন আবার কি হবে। আরেকটা জিনিস হলো যে পিএনপি প্রোগ্রামে, মানে একটু আগে যে প্রোগ্রামটা বললাম ওইটাকে হলো ফেডারেল প্রোগ্রাম, ওটা হলো ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস। ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস ছাড়া আরও অনেকগুলো প্রোগ্রাম আছে যেমন পিএনপি প্রোগ্রাম। অন্যান্য জি, প্রভিন্সে পিএনপি প্রোগ্রামটা খুব ইজি ফ্লেক্সিবল, কিন্তু অন্টারিওর পিএনপি প্রোগ্রামটা মাঝে মাঝে স্থগিত করে ফেলায়। এই মুহূর্তে সম্ভবত আমি মানে কিছুদিন আগেও জানতাম যে এটা স্থগিত ছিল। হ্যাঁ হয়তো অনেকের মধ্যে চিন্তা হয় যে আমি এক্সপিরিয়েন্স ক্লাসে পাইলাম না, তাহলে আমি পিএনপিতে ট্রাই করবো। যেহেতু পিএনপি ট্রাই অনেক সময় বন্ধ থাকে, তাহলে তো একটা একটা সাইড বন্ধ হয়ে গেল। তাই তাদেরকে আমি বলবো যে শুধু আপনি অন্টারিওর কথা চিন্তা করতেছেন কেন? যদি আপনি মনে করেন যে না এটা হচ্ছে না, আপনি চলে যাবেন আরেক প্রভিন্সে। জি, অনেক প্রভিন্স আছে যে খুবই ফ্লেক্সিবল, খুবই ফ্লেক্সিবল, আপনার একটা হ্যাঁ, না একটা হয়ে যাবে। স্বাভাবিক, হ্যাঁ তা স্বাভাবিক। অতএব আপনি ওইটা নিয়ে চিন্তা করার কারণে এখানে ক্যানাডাতে আসার পরে আপনার পিয়ারের জন্য দেশ থেকে চলে গেছে এই ধরনের রেয়ার ঘটনা খুব কম। মানে জি, রেয়ার বলতে অনেক রেয়ার আর কি ঘটনাটা, যে পাই জি, নাই পিয়ার এরকম হয়তো পাবেন যেটা হচ্ছে হয়তো ডিপোর্ট হয়ে গেছে, কোনো কারণে ইলিগাল কাজ করছে, জি, অথবা যেটা হচ্ছে তার অনেক টাকা পয়সা, সে অনেক ইমোশনাল, বাপ মার জন্য তার মন কানতেছে, গার্লফ্রেন্ড ওদিক থেকে কল করতেছে, হয়তো চলে গেছে। হ্যাঁ এগুলোরও পার্সোনাল ব্যাপার। কিন্তু জি। যারা ক্যারিয়ার জন্য আসে তারা হয় নাই, এটা খুব একটা পাওয়া যায় না। হ্যাঁ, এটা আপনার যথেষ্ট চেষ্টা চালায় যাইতে হবে। হ্যাঁ। আচ্ছা এরপর একটা কোশ্চেনটা করি, ওই ভাইয়েরই কোশ্চেন, অন্টারিওতে কি পিএনপি প্রোগ্রাম আছে যারা খুব ইজিলি পিআর পাওয়া? হ্যাঁ একটু আগে বললাম যে পিএনপি প্রোগ্রাম আছে, তবে মাঝে মাঝে পিএনপি প্রোগ্রামটা ওরা বন্ধ করে ফেলায়। তো এই মুহূর্তে আমি যতটুকু জানি পিএনপি প্রোগ্রামটা আবার ওপেন করছে, তবে আমি একটু কনফার্ম হতে হবে, আমি 100% আপনি ঠিক করে দেখতে পারেন। তবে এটা মাঝে মাঝে অফ অন মানে কখনো বন্ধ রাখে কখনো আবার ওপেন করে। হ্যাঁ, হ্যাঁ তা তো ইমিগ্রেশন, হ্যাঁ, হ্যাঁ এটা অল টাইম হ্যাঁ ঠিক করে যে ওরা হচ্ছে আপনাকে টাইম দিবে, এই টাইমের ভিতর যদি ওরা দেখে যে ওরা ভালো, ফুলে হ্যাঁ হ্যাঁ, ফুলফিল করতে ওনাদের পারছে, চাহিদা, তাহলে চাহিদার উপর নির্ভর করে অনেক সময়, জি, অনেক সময় দেখা যায় যে ওদের দরকার নাই তখন বন্ধ করে রাখে, স্থগিত করে জি, রাখে। আর কোন ইউনিভার্সিটি? অলরেডি ভাইয়া বলছেন উনি সেনেকা কলেজের থেকে লেখাপড়া করছেন।
আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন উনি ডিটেলস উনি জানিয়েছেন। আহ, এখানে ভাই বললেন যে আমি যদি ভ্যাঙ্কুভারে ল্যান্ড করি আমার এবং আমার কলেজ যদি সেনেকা কলেজ হয় তাহলে কি ইমিগ্রেশন কি ভ্যাঙ্কুভার নাকি টরন্টোর এয়ারপোর্টে হবে? অবশ্যই ভ্যাঙ্কুভারে হবে, তবে কোনো অসুবিধা নাই। ওরা যে আপনার যে ডকুমেন্ট দেখবে সেই ডকুমেন্টসের উপরে দেখে আপনাকে পিআর ওখান থেকে জি, ইস্যু করবে। এটা কোনো অসুবিধা নেই, আপনি ভ্যাঙ্কুভারে ল্যান্ড করেন না টরন্টোতে, কোনো অসুবিধা নেই, যে কোনো জায়গায় আপনি জি, করতে পারেন। জি। এই ভাই বললেন যে আসসালামু আলাইকুম, আই এম কারেন্টলি এনরোল্ড ইন ব্যাচেলর থার্ড ইয়ার। উনি অলরেডি ব্যাচেলার্স করতেছেন, থার্ড ইয়ারে আছেন। অ্যান্ড আই ওয়ান্ট টু নো উইদাউট ক্যাম্পাস, উইদাউট কমপ্লিটিং মাই ফুল 4 years ব্যাচেলর কোর্স। উনি সম্ভবত যেটা জানতে চাচ্ছেন যে উনি এখনো লেখাপড়াতে আছেন। হ্যাঁ, উনি এখন থার্ড ইয়ারে আছেন এবং এই মুহূর্তে যদি উনি নেক্সট 2021-এর সেপ্টেম্বরে ইনটেকটা ধরে, কোর্স কমপ্লিট না করে, হ্যাঁ, তাহলে কি সম্ভব কিনা, মানে সে এটা মাস্টার্স বা ডিপ্লোমাতে ভর্তি হতে পারবে কিনা, আর হলেও সে ভিসা পাবে কিনা, উনি এই ধরনের একটা সিচুয়েশন দাঁড় করেছেন। আপনার আপনার কি মতামত? তো যে বিষয়টা হচ্ছে যেহেতু উনি ইন টাইমে তার 4th ইয়ারে, তো এটা বেটার হবে যদি আপনার এটা পুরোটা কমপ্লিট করে আসেন ব্যাচেলরটা। সেটাই, কেন আপনি কারণ আপনি তীরে এসে নৌকাটা জি, ডুবাবেন? আপনি তো জি, এটা আপনার একটা অ্যাচিভমেন্ট, একটা বছর কষ্ট হ্যাঁ, করে অ্যাচিভমেন্টটা কমপ্লিট করেন। এটা 3টা বছর নষ্ট করছেন, আর একটা সরি 3টা বছর লেখাপড়া করলেন একটা বছরের জন্য। আপনি এটা তো ফিউচারে জি, আপনার একটা গেইন, ব্যাঘাত ঘটাবে। জি, হ্যাঁ গেইন হবে এটা। আপনি ভবিষ্যতে আপনার এক্সপ্রেস এন্ট্রিতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান এখানে এই দেশে এসে, হ্যাঁ, এটা তখন এটা পয়েন্ট হিসেবে কাজ করবে, জি, অনেক বড় পয়েন্ট কাউন্ট হবে। কাউন্ট তো হবে। আপনার আপনার ব্যাচেলর যদি কমপ্লিট না করেন, আপনি মাস্টার্স এর জন্য এপ্লাই করতে পারবেন না। আপনাকে হুম। অবভিয়াসলি ব্যাচেলর কমপ্লিট করতে হবে। হুম। আপনি ডিপ্লোমা আপনার হতে আসতে পারেন, কিন্তু জি, ডিপ্লোমাতে আপনাকে রেজুম দেখাইতে হবে। হয়তো আপনি অফার লেটার হ্যাঁ, পেয়ে যাবেন কলেজ থেকে, ইউনিভার্সিটি জি, থেকে, কিন্তু ভিসা অফিসার আপনার কাছে জানতে চাবে যে এই 3 বছর আর কেন 1 বছরের জন্য তুমি ওয়েট করলা না। এটা কিন্তু একটা জি, রিজন। আপনি অফার আপনাকে লেটার হ্যাঁ, পাবেন, কিন্তু ভিসা অফিসারের একটু সন্দেহ হবে। হ্যাঁ, জি, ভিসা অফিসারকে প্লিজ রাখার চেষ্টা করবেন যে সে যে রিজনেবল জি, কারণ দেখাবেন। যদি রিজনেবল কোনো কারণ দেখাইতে পারেন, হ্যাঁ, তাহলে হয়তো পাবেন, কিন্তু সবচেয়ে ভালো যে আপনি কোর্সটা কমপ্লিট করে ট্রাই কোর্সটা করেন, হ্যাঁ, প্রোগ্রামটা কমপ্লিট করা বেটার। বেটার। এই ভাই একই কোশ্চেন, আচ্ছা এই ভাইয়ের কোশ্চেনটা আমি একটু নিয়েছিলাম। আহ, সেলিম ভাই তো অনেক কোশ্চেন করছেন একটা পর একটা, তারপরে আবার দেখি উনি কি কোশ্চেন করছেন। সেনেকাতে 2 বছরের ডিপ্লোমা কোর্স শেষ করে যদি অন্য কোনো প্রভিন্সে লাইক সার্চনে গিয়ে ওয়ার্ক পারমিট নেওয়া যাবে কিনা পিআর এর জন্য? হ্যাঁ, পাবেন না কেন? আপনি যখন 2 বছর ডিপ্লোমা করবেন, আপনি যে ওয়ার্ক পারমিটটা পাবেন এটা শুধু অন্টারিওর জন্য না, এটা পুরো কানাডার জন্য। আপনি ওই ওয়ার্ক পারমিট দিয়ে কানাডার যেই কোনো জায়গায় আপনি জব করতে পারবেন। হ্যাঁ, জি, অতএব আপনি সাসপেনশন চলে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। জি, আপনি যেটা পাবেন এটা হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট। তো হুম, কানাডার যেকোনো প্রভিন্সে আপনি কাজ করতে পারবেন। পারবেন। ভাই, যে নীরব ভাই, উনি বলছেন যে উনি একজন এমবিবিএস ডক্টর, কানাডাতে 2 বছরের মাস্টার্স প্রোগ্রামে কোনো সাবজেক্টে ফেসিলিটি বেশি, আমি ভিসা পাবো, আমি কি ভিসা পাবো আর পিআর পাবো কিনা? হ্যাঁ ভাই, আপনি যেহেতু এমবিবিএস ডাক্তার, আপনি মেডিকেল রিলেটেড সাবজেক্ট নিয়ে এখানে আসতে পারেন। এখানে অনেকগুলো সাবজেক্ট আছে, ডিপ্লোমা কোর্স আছে, যেমন আপনার ডেন্টাল হাইজিনিক কোর্স আছে, ডিপ্লোমা কোর্স আছে, যে যেটা দাঁত স্কেলিং করে, যেটা এখানে আমাদের দেশে ডাক্তাররা দাঁত স্কেলিং করলেও এখানে কিন্তু আহ, আহ, ডাক্তাররা করেন না, এখানে যেটা করেন যে নর্মাল ডিপ্লোমা করা ব্যক্তিরা করেন। তাছাড়া ডিপ্লোমা চোখের উপরে, আমাদের দেশে যে চোখের পাওয়ার মাপে, যে আমাদের দেশে তো ডাক্তাররা করে, এখানে কিন্তু ডাক্তাররা করেন না। এটার জন্য ডিপ্লোমা করা, যারা ওই যে চোখ টেস্ট করে চোখের পাওয়ার বলে দেয়, হ্যাঁ, এই ধরনের কোর্সগুলো করতে পারেন। এগুলো কিন্তু হাইপেড, সবগুলো কিন্তু হাইপেড। হ্যাঁ, তারপরে আপনার এই যে আমাদের দেশে তো ডাক্তাররা আল্ট্রাসাউন্ড করে, এখানে কিন্তু ডাক্তাররা করেন না, এখানে বিভিন্ন টেকনোলজিস্ট করেন। এই ধরনের কোর্সগুলো করতে পারেন, এগুলোতে আপনি ডিপ্লোমা কোর্স আছে। তবে আপনি যদি মাস্টার্স করতে চান,
আপনি সম্ভবত দুই মাস্টার্স করতে চাচ্ছেন এমবিবিএস এর পরে। মাস্টার্সও যদি করতে চান এইসব সাবজেক্ট রিলেটেড যেগুলা যেগুলা জন্য জব পেতে আপনাকে কোনো ইয়া লাগবে না, যেটা বলে লাইসেন্স লাগবে না, সেগুলো করলে বুদ্ধিমানের কাজ পিআরপিতে। কিন্তু এমন কোনো মাস্টার্স করতে আসলেন এমবিবিএস রিলেটেড, মেডিকেল সায়েন্স রিলেটেড যদি আপনি কোনো মাস্টার্স করতে আসেন, তাহলে কিন্তু আপনার এখানে ডাক্তার হিসেবে কেরিয়ার বিল্ড আপ করাটা অনেক টাফ, অনেক চ্যালেঞ্জিং, যেটা হয়তো জি ম্যাক্সিমাম ক্ষেত্রে পারে না এখানে। আমি আমি রিকমেন্ড করি না আর কি। আপনি যদি মেডিকেল রিলেটেড অন্য কোনো সাইডে যেতে চান, আমি ওয়েলকাম বলবো আপনাকে, স্বাগতম জানাবো। কিন্তু আপনি যদি বলেন যে এমবিবিএস এর পরে আপনি আবার এখানে মেডিকেল সায়েন্সের উপরে মাস্টার্স করবেন, তারপরে এখানে প্র্যাকটিস করবেন, এটা অনেকটা মানে দুঃস্বপ্নের পরিণত হবে। বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় আর কি। হ্যাঁ, এটা আপনার অনেক বড় লং প্রসিজার। তো প্রসিডিউর অন্যান্য এবং আরো অনেক অনেক প্রোগ্রাম থাকে, ওগুলো জি আপনি করতে পারবেন। পারবেন, হ্যাঁ মেডিকেল সায়েন্স রিলেটেড যদি অন্য কোনো জি মাস্টার্স করতে চান সেটা করতে পারবেন। জি এখানে সেলিম ভাইয়ের আরেকটা কোয়েশ্চেন নেই, উনি যেটা জানতে চেয়েছেন যে অনেকে বলে কোর্স শেষ করে প্রভিন্স চেঞ্জ করলে নাকি ওয়ার্ক পারমিট পেতে কষ্ট হয়। এটা উনি ঠিক বলেন নাই। তবে উনি যেটা মিন করতে চেয়েছেন সেটা হলো হয়তো অনেক পিএনপি প্রোগ্রামে হয়তো আপনি কোয়ালিফাই হবেন না। আপনি যেতে জি পারবেন ওখানে, জবও পাবেন, কিন্তু অনেক পিএনপি প্রোগ্রাম আছে কি যে আপনি যদি ওই প্রভিন্সে লেখাপড়া করেন, সরি, তাহলে ওই কলেজ বা ইউনিভার্সিটিতে লেখাপড়ার কারণে আপনি এক্সট্রা পয়েন্ট পাবেন, সেই পয়েন্টগুলো হয়তো জি পাবেন না। হ্যাঁ, এর অর্থই না যে আপনি ওয়ার্ক পারমিট পেতে কষ্ট হবে, এটা ভুল ভুল ধারণা। জি এটা পিএনপি আপনার রিকোয়ারমেন্ট থাকে, পিএনপি বিভিন্ন প্রোগ্রামে। হ্যাঁ, এখন কোন জায়গায় যাচ্ছেন, এক এক পিএনপিতে এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে। কোনো পিএনপি প্রোগ্রামে আপনার ওদের ওখানকার কলেজ বা ইউনিভার্সিটিতে লেখাপড়া করার জন্য আপনাকে এক্সট্রা পয়েন্ট দেয়, যেটা জি হয়তো আরেক প্রভিন্সের পিএনপি প্রোগ্রামে এই জিনিসটা নাই। হ্যাঁ, তা জি দরকার পড়ে না। কাউন্ট হবে না তখন কারণ হ্যাঁ, পয়েন্টটা। আপনি এটা দেখে নিতে হবে আর এগুলো আগে ক্যানাডাতে আসেন। হ্যাঁ, আগে এত কিছু চিন্তা করার কোনো দরকার নাই, কারণ আপনি পেয়ে পাবেন, এটা আপনি ধরে নিতে পারেন যে একটা না একটা ওয়ে আপনাকে তৈরি জি হয়ে যাবে। কিন্তু জি আপনার টার্গেট থাকা উচিত, আপনি আপনার যে বাজেট আছে সেই বাজেট দিয়ে আপনি কোন ইউনিভার্সিটি বা কোন কলেজ বা ক্যানাডার কোথায় আপনি লেখাপড়া করতে পারবেন, কোথায় ভিসা পেতে পারেন, যদি ওইটা আপনি এনশিওর করতে পারেন, এখানে এসেও তো আপনি ট্রান্সফার হয়ে যেতে পারবেন। আপনি মনে জি করেন যে একটা অজপরা গায়ের একটা কলেজে আপনি চান্স পেয়েছেন, যেহেতু আপনার বাজেট অনুযায়ী এটা হয়েছে, ভিসাও পেয়েছেন, আসেন ওখানে, এসে আপনি ট্রান্সফার হয়ে অন্টারিওতে চলে আসেন, সাকসেসফুল নিয়ে চলে যান, জি সম্ভব হ্যাঁ, এই হবে। সুবিধা আছে। আছে এটাও, মানে যেমন ব্রিটেনের ক্ষেত্রে বা অনেক দেশে আছে যে আপনি যে কলেজের জন্য অফার লেটার নিয়ে আসছেন, ওই কলেজ ছাড়া আপনি অন্য কোথাও ভর্তি হতে পারবেন না। কানাডাতে কিন্তু অনেক ফ্লেক্সিবল, আপনি এক জি কলেজের জন্য আসলেন আরেক কলেজে যে এনরোল হয়ে যেতে পারেন, যেমন হ্যাঁ সাইম ভাই যেটা করছেন। আইএলটিএস রিকোয়ারমেন্ট ফুলফিল হলে এবং কলেজের এডমিশন হলে কি ভিসাতে ভিসাতে পরে ঝামেলা হয় আইএলটিএস নিয়ে? উনি বলতেছেন যে যদি একটা কলেজের আইএলটিএস এর স্কোর যত চাইছে সেটাই সে পেয়েছে, আবার তার যে এডমিশনের যে রিকোয়ারমেন্ট সেটাও তার আছে, সে অফার লেটার পেয়েছে, ভিসার জন্য কোনো এফেক্ট করবে না। আপনি তো ভিসা পেতে অসুবিধা নেই, আপনি তো তাদের মিনিমাম রিকোয়ারমেন্টসে আপনার কম পেয়েছেন, তারপর তো আপনি ভিসা পেয়েছেন। ওনার কথাটা আপনি একটু জি ক্লিয়ার করে দেন। জি আপনার যতক্ষণ আপনার আইএলটিএস আছে, আপনি যেই ভিসাই করেন না কেন, যেই ভিসাতে আসেন না কেন, আপনার আইএলটিএস লাগবেই মাস্ট। সর্বনিম্ন মিনিমাম রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল, ধরেন আপনার ইউনিভার্সিটিতে যদি 6.5 লাগে ব্যাচেলরের ক্ষেত্রে, আপনি যদি 6 থাকে এরপরেও আপনি ওই আইএলটিএস দিয়ে আসতে পারবেন, এটাতে কোনো প্রবলেম নাই। কারণ আপনাকে ওরা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা করতে বলবে, ওটা আপনি করলে আপনি পরের ফুল টাইম প্রোগ্রামে চলে যেতে পারবেন। তো অ্যাজ তো লং এজ আপনার আইএলটিএস আছে, আপনার কোনো ঝামেলা নেই। ভিসা পাবেন, তখন এরকম যেটা হচ্ছে যে ভাইয়ের মতন ইএসএল কোর্স করতে হতে পারে, যেটা হয়তো অনেকের জন্য এক্সপেন্সিভ হবে। আমি সবসময় রিকমেন্ড করি ইএসএল প্রোগ্রামে না আসা। আরেকটা হলো যে ভিসাটা আসলে সবচেয়ে বেশি ফ্যাক্টর আমার কাছে যেটা মনে হয় যে আপনার ব্যাংকে কি পরিমাণ টাকা আছে, জি সেটাই ওরা বেশি দেখে।
আর হলো যে আপনার যে ডকুমেন্টসগুলো, আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন সেগুলা ভ্যালিড কিনা। ওরা আমার আমার ধারণার মতে সবচেয়ে বেশি দেখে হলো আপনার ব্যাংকের স্টেটমেন্ট আর হলো যেটা হলো যে এসওপি। এসওপিটা দেখে যে আপনার ইন্টেনশনটা কি আসলে লেখাপড়া না এখানে অবৈধ হওয়া বা এখানে আহ, মানে পার্ট টাইম জব করাটাই আপনার মেইন টার্গেট। ওরা আসলে জি। এসওপি দিয়ে সেটা বোঝার চেষ্টা করে। আইএলটিএসটাও আমার অনেকে বলে যে আইএলটিএসটাও অনেক ফ্যাক্টর কাজ করে। হ্যাঁ, তবে আমার কাছে মনে হয় যে আইএলটিএস এরকম অনেকে আছেন যে আইএলটিএস ছাড়াও ভিসা পেয়েছেন, কারণ ইএসএল কোর্স করতে সে আসতেছে। হ্যাঁ, তারা আসলে দেখে যে আপনি জেনুইন স্টুডেন্ট কিনা। ওদের আপনার কাগজপত্র দিয়ে যদি মনে হয় যে জেনুইন স্টুডেন্ট, আপনি জি। আইএলটিএস স্কোরও ভালো করেন নাই কিন্তু আপনাকে জেনুইন মনে হয়েছে, আপনার পর্যাপ্ত টাকা আছে, ওরা আপনাকে ভিসা দেবে। ঠিক। আহ, আচ্ছা, কানাডাতে থাকা অবস্থায় যদি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় তাহলে পাসপোর্ট কিভাবে রিনিউ করা যাবে কানাডাতে? এটা ইজি। আমাদের বাংলাদেশে এমবিসি এখানে আছে, এখানে অনেকেরই পাসপোর্ট রিনিউ করেন ওরা, এক্সপায়ার হয়ে যায়। তা জি। খুব ইজি। ওরা যেটা হয় যে অনলাইনে মানে পোস্টাল সার্ভিসে আপনি পাসপোর্ট পাঠিয়ে দিতে পারেন। অনলাইনে ওনাদের ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করে প্রয়োজনীয় টাকা ব্যাংক ড্রাফট করে অনলাইনে পাঠিয়ে দেওয়া যায়। তাছাড়া বিভিন্ন সিটিতে ওরা ইয়ে করে মানে একটা নির্দিষ্ট দিনে, মাসের একটা নির্দিষ্ট দিনে অনেক সময় যায়, যেমন টরন্টোতে আগে জি। টরন্টোতে ওরা অলরেডি একটা সার্ভিস সেন্টার খুলছে, কিন্তু আগে যেটা হতো ওরা মাসে একবার একদিন আসতেন, আসলে আমরা ওখানে যেতাম, ওখানে গিয়ে একবারে বসা অবস্থায় ওনারা অনেক সময় রিনিউ করে দিতেন, অনেকে করতেন। হ্যাঁ, তা এই ধরনের সার্ভিসগুলো ওনারা প্রোভাইড করেন, এটা অসুবিধা নাই। ভিসা এক্সপায়ার হয়ে গেলে এখানে রিনিউ করা যায়। জি, এখানে আপনি আপনার একটা মেইল পাঠাতে হবে। হুম, সেটাই। ওদের অটোয়া যদি অটো আছে। অন্টারিওতে থাকেন তাহলে অটোয়াতে পাঠাইতে হবে। হ্যাঁ। টরন্টোতে থাকলে এটা লাগে না, টরন্টোতে ওরা অফিস খুলে ফেলছে। তাও জি। এরকম বড় বড় সিটিতে ওরা অনেক অফিস খুলছে। আর যেগুলা ছোট সিটি, রিমোট সিটি, সেখান থেকে মেইলেও আপনি পারবেন। হ্যাঁ, হ্যাঁ। আহ, ভাই, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনে অ্যাডমিশন রিকোয়ারগুলা যদি বলেন তাহলে অনেক উপকার হতো। ভাই, এক এক কলেজের রিকোয়ারমেন্টস এক এক রকম, এক এক ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস এক এক রকম। তবে যেটা ভাই যেই কলেজে পড়েন, এটার ওভারঅল রিকোয়ারমেন্টসগুলো একই রকম। উনি যেটা বলেন যে আইএলটিএসে মিনিমাম 6 লাগে, তাই না? আর জি, আপনার আইএলটিএস মিনিমাম 6 লাগবে। 6 লাগে, আর এমনি আপনার এসএসসি এসএসসিতে কত পার্সেন্ট মার্কস লাগে? তো এটা আপনার হচ্ছে আমার পুরোপুরি মনে নেই, কিন্তু আমি আনুমানিক যে আপনি যদি 3 বা 3.5 থাকে তারপরে আপনি পেয়ে যাবেন। এটা আপনার আচ্ছা, প্রোগ্রামের রিকোয়ারমেন্টে লেখা থাকে লেখা যে থাকে, আপনি আপনি কি একটু কি। কষ্ট করেন, জি। ওয়েবসাইটে দেখেন, তাহলে পেয়ে যাবেন। তবে নর্মালি যেটা জি। আমি এক কথায় বলি, আপনারা যারা কম্পিউটার সায়েন্সে পড়তে চান, এখানে মিনিমাম আইএলটিএস এর স্কোর লাগে, কলেজে যদি হয় 6 লাগে, আর রেজাল্ট লাগে হলো 60% মার্কস লাগে এইচএসসি জি। এসএসসিতে। আর যারা ইউনিভার্সিটিতে ভর্তিতে চান তাদের আইএলটিএস এর স্কোর লাগে 6.5। তবে এসএসসি এইচএসসিতে ওরা ওই আপনার 60% মার্কস হলেও চলে। ওরা আসলে রেজাল্টটাকে খুব একটা বেশি, ওরা এখানে মানে আমাদের দেশে যেমন রেজাল্ট ভালো প্রাধান্য না হইলে দেয় না, মাথা হ্যাঁ। মাথা ঘামায় আমাদের ইউনিভার্সিটিগুলো, এখানে ইউনিভার্সিটি কলেজগুলোতে এসএসসি এইচএসসি রেজাল্ট নিয়ে খুব একটা মাথা ঘামায় না। ওরা বেশি জি। মাথা ঘামায় হলে আপনার ইংলিশের স্কোরটা নিয়ে, আইএলটিএস এর স্কোরটা নিয়ে। উম, আমার ওয়াইফের সিজিপিএ 2.85, এটা দিয়ে কি সে ডিপ্লোমা করতে পারবে কিনা জানতে চেয়েছেন। এখন সিজিপিএটা হ্যাঁ। আপনার কিসের সেটা আমি জানি না, আপনি কি এসএসসি এইচএসসির কথা বলছেন না এই, আপনার আন্ডার গ্রেডের কথা বলছেন? কেন অনেকে আন্ডার গ্রেড করে এখানে ডিপ্লোমা করতে আসেন। তা এই আইএলটিএস স্কোর যদি আন্ডার গ্রেডের হয় তাহলে ওকে, আপনি পারবেন। আর বাংলাদেশে যেহেতু এইচএসসি এসএসসির ইয়াটা গ্রেডের স্কেলটা 5 স্কেল, সেই 5 স্কেল অনুযায়ী এই গ্রেডটা এই সিজিপিএটা অনেক কম। হ্যাঁ, তারপরেও অনেক সময় অনেক কলেজ এটাকে অ্যাকসেপ্ট করে। আপনারা এটা আপনি কোন কলেজে ট্রাই করতেছেন সেটার উপর নির্ভর করতেছে। তবে আপনি কলেজে ট্রাই করে দেখতে পারেন। তবে এই স্কোর নিয়েও অনেকে লেখাপড়া করতে আসে। জি, এটা সম্ভব। লো স্কোর হলে আপনি এপ্লাই হ্যাঁ, করতে পারবেন। যদি আপনি মিনিমাম রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারেন তাহলে হবে। হুম, সেটাই।
পছন্দ ভাই, যেটা হয়েছে যে আমি জানি না যে আপনাদের সেনেগাতে কি আপনি জানাশোনা জানেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপর লেখাপড়া করা হয় কিনা? যে ফ্যাশন ডিজাইনের একটা প্রোগ্রাম থাকার কথা, হুম, আমার টেক্সটাইলের উপর আছে নাকি এছাড়া এটা আমার শিওর জানা নেই। হুম। আপনি উনি যদি কাইন্ডলি তা সরাসরি গুগল আপনি করেন তাহলে আমি পেয়ে একটা যাওয়ার কথা। হ্যাঁ, আমি একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিব যে এই ওয়েবসাইট দিয়ে আপনি কোন কলেজে বা কোন ইউনিভার্সিটিতে আপনার মানে কোন কোর্স প্রোগ্রামটা অফার নিতে করে পারবেন। আপনি ওই কোর্স অফার দিয়ে জি, আপনি পাবেন। যদি আমি ভুলে এটা অ্যাড না করি আমাকে একটু টেক্সট করে দিবেন, আমি অ্যাড করে দিব, আপনাকে জানিয়ে দিব। আপনি আহ, নিচে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করেন, তাহলে আমি অ্যাড্রেস দিয়ে দিব, যেটা ইউজ করে আপনি জানতে পারবেন কোন কলেজ বা কোন বিশ্ববিদ্যালয় আপনার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেক্সটাইল রিলেটেড কোন সাবজেক্ট অফার করে কিনা। তবে একটা কথা আপনাকে জানিয়ে রাখি যে আপনার মেইন টার্গেট যদি এখানে কেরিয়ার ডেভেলপমেন্ট হয় ক্যানাডাতে, তবে আমি আমার সাজেশন হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে বা টেক্সটাইল রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে এখানে না পড়াটাই ভালো। কারণ এই ক্যানাডা বা এই আমেরিকা, ওরা টেক্সটাইলের উপর পুরো বাংলাদেশ বা চায়নার উপর নির্ভরশীল। হ্যাঁ, এখানে জি, এই রিলেটেড কেরিয়ারের অপরচুনিটি খুব কম আমার দেখা মতে। হ্যাঁ, তা আপনি যদি অন্য সাবজেক্ট নিয়ে আসেন, যেমন ওই যে ভাই যেটা বললেন যে ফ্যাশন ডিজাইন, এগুলোর আবার ভালো প্রসপেক্ট আছে। এখানে চেষ্টা করবেন যে কোন রিলেটেড সাবজেক্টগুলোর ভালো প্রসপেক্ট আছে ক্যানাডাতে, ওই রিলেটেড সাবজেক্টগুলো নিয়ে যদি পড়তে আসেন তাহলে আপনার পিয়ার পেতে বা এখানে কেরিয়ার ডেভেলপ করতে আপনার সুবিধা হবে। জি, এখানে কিন্তু সব রিলেটেড সব সাবজেক্টের কিন্তু প্রসপেক্ট খুব একটা ভালো না, এটা মনে রাখতে হবে। জি। উম, ভাই, জীবন ভাই, আপনি 50 হলো 59, আপনি কি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং জব পাবেন কিনা? পাবেন না কেন? কারণ আমি এখানে অনেকেই আছেন যে আমি নিজেও কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি এই রিলেটেড জবই করি। আমার অনেক কলেজে আমার কলিগ আছেন যারা এর চেয়েও বয়স বেশি, প্রায় 60, 65, হ্যাঁ, এরকমও আমি দেখেছি যারা এই রিলেটেড জব করেন। তা আপনার জব পাবেন, কিন্তু কথা হলো যে আপনি কি লেখাপড়া করতে আসতেছেন না বাংলাদেশ থেকে, আপনি কোনো এক্সপ্রেস এন্ট্রি ভিসা বা পিএনপি প্রোগ্রাম এখানে আসতে চাচ্ছেন, সেটা আপনি ক্লিয়ার না, আপনি লেখাপড়া করতে আসতে চাচ্ছেন না জব করার জন্যই বাংলাদেশ থেকে ট্রাই করতেছেন, এটা আপনার কোশ্চেনে ক্লিয়ার হয় নাই। যদি ধরে নেই যে আপনি লেখাপড়া করতে আসতে চান, তাহলে আপনি আসতে পারবেন, তবে যেটা হলো যে এসওপিটা ঠিকমতো লিখতে হবে, কেন এই বয়সে আপনি আবার লেখাপড়া করতে চাচ্ছেন। আপনার যে বিশাল যে স্টাডি গ্যাপ, এই স্টাডি গ্যাপে আপনি কী করছেন সেটা আপনাকে আপনার ভিসা অফিসারকে কনভিন্স করতে হবে যে আপনি কেন জি, এত বড় স্টাডি গ্যাপ আপনার। হ্যাঁ, যদি পারেন তাহলে লেখাপড়া অনেক সময় অনেকেই পায়, যেমন একটু আগে আমি বললাম যে একজন আর্মি অফিসার উনি রিটায়ার করার পরে এখানে আসছেন, আমি দেখেছি। হ্যাঁ, এখানে আপনি ইয়ে ভাইও সাইম ভাইও আমার সঙ্গে এগ্রি হবে, ওনার অনেক মানে ক্লাসমেট অনেক বয়স্ক, তাই না? হ্যাঁ, এখানে প্রচুর বয়স্ক স্টুডেন্ট আছে। বয়স্ক স্টুডেন্ট আছে, আমি জানি এরকম 60, 65 এরকম অনেক যারা হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টও আছে যারা অন্য দেশ থেকে জি, ভিসা পেয়েছেন। হ্যাঁ, কিন্তু তাদের নিশ্চয়ই অ্যাসিপিটা ওইরকম ছিল। তা জি, আপনাকে ওইভাবে যদি কনভিন্স করতে পারেন তাহলে অবশ্যই আপনি পাবেন। আমি আপনাকে তাই। আশাহত করবো, তবে না পাওয়ার সম্ভাবনাটা অনেক সময় বেশি থাকে। কারণ এই বয়সে অনেক সময় অ্যাসিপিটাতে ঠিক মতো ব্যাখ্যা দিতে পারেন না যে কেন উনি এই বয়সে যেতে চাচ্ছেন। জি। ওনার রিসেন্টলি বিএসসি কমপ্লিট করেছেন উনি সিএসসি থেকে, সিজিপিএ বিলো 3, আইএলটিএস 6.5, এবং উনি আমি সেনেকাতে থার্ড ইয়ারের অ্যাডভান্স ডিপ্লোমাতে জন্য অ্যাপ্লাই করলে এডমিশন বা ভিসা পাওয়ার পসিবিলিটিটা কেমন? তো হ্যাঁ, আপনি অ্যাডমিশন হচ্ছে অফার লেটারটা পাবেন। কিন্তু আপনার যে ভিসাটা পেয়ে যাবেন জিনিসটা এমন না। ভিসাটা এই অ্যাডমিশনের সাথে ভিসার কোনো এখানে হচ্ছে কি বলবো কানেকশন নেই। আপনার অফার লেটার আপনার কলেজ থেকে পাবেন, ভিসাটা পাবেন আপনার কানাডা হচ্ছে গভর্নমেন্ট থেকে। তো অফার লেটার পাওয়ার পর আপনাকে যে ডকুমেন্ট গুলো সাবমিট করতে হবে ওগুলো যাতে যথেষ্ট মানে ক্লিয়ার থাকে, কোনো ভুল ত্রুটি না থাকে, এগুলো আপনাকে হচ্ছে চেক করতে হবে, যেটা আমি আগেই বলে দিয়েছি যে কি কি লাগতে পারে। তো ওটা আপনার ircc.ca তে গেলে আপনাকে সকল তথ্য ওরা অথেন্টিক তথ্য গভর্নমেন্ট থেকে ওরা দিয়ে দেয়, কি কি ডকুমেন্ট কিভাবে প্রোভাইড করতে হবে ওরা ওটা বলে দেয়।
তবে হ্যাঁ, এই আপনার এই মার্ক নিয়ে আপনি হচ্ছে এপ্লাই করতে পারবেন। জি, এই জি। পসিবিলিটি আছে। আছে। ভাই আপনি অফার লেটারও পাবেন। তো ভালো, ভালো স্কোর। জি, আপনার জি, IELTS এর স্কোরও ভালো। আপনার সিজিপিএ যদিও বিলো 3 কিন্তু ইটস ওকে। আমি একটু আগে বলছি যে জি, আসলে রেজাল্টটা চেয়ে IELTS টাকে বেশি দেখে। তবে জি। কলেজের জন্য তো বিলো 3 ইজ নট এ বিগ ফ্যাক্টর। জি, জি। তো কাজী ভাই যে আমরা তো অনেকক্ষণ কথা ও বললাম, আচ্ছা, আচ্ছা। ভালোই হ্যাঁ, লাগলো। জি, জি। তো ওকে। আমাকে আনফরচুনেটলি বাইর হইতে হবে। ওকে, ওকে ভাই। আমি এটা তো আমার লাস্ট কোয়েশ্চেন। আমি এরপরে আপনাকে জি, জি, ছুটি দিচ্ছি। জি। সরি। থ্যাংকস ভাই আপনি আমাকে বলছেন। নাহলে আ আমি তো আপনাকে কষ্ট দিতেছিলাম। না, না সরি ভাই। সমস্যা নেই। হ্যাঁ। তো সুযোগ হলে আমি আরো কথা বলতে পারতাম। কিন্তু পারতাম। আনফরচুনেটলি ইটস আমাকে ওকে। বের হতে হবে। স্কোর এক্সট্রিমলি সরি। স্কোর আমি জানি না উনার কোয়েশ্চেনটা কি। এটা আমি ১ মিনিট নিব এটা কোয়েশ্চেনটার জন্য। জি, অবশ্যই। এটা কি গুড ডিসিশন হবে কিনা অন্টারিওতে বাই 6 or 10,000 Canadian expense মোর দেন এক্সপেন্স ইন আটলান্টিক প্রভিন্স। আমি জানি না উনি কি মিন করছেন। আপনি বুঝতে পারছেন কোয়েশ্চেনটা? জি, জি, জি। যে আপনার হচ্ছে যে অন্টারিও যে বিষয়টা, অন্টারিওতে অন্যান্য প্রভিন্স থেকে বিশেষ করে যে টরন্টো, অটোয়া এরকম মেইন সিটিতে আপনার জব পাওয়াটা ইজি অন্যান্য জায়গা থেকে। তো আপনাকে হচ্ছে যে অন্যান্য প্রভিন্সে আপনার খরচ কম। তো ওখানে আপনার জব আ আ পসিবিলিটিটাও খুব কম। তো এটা আপনাকে যে আপনার প্রভিন্সে যেতে চান, যেকোনো প্রভিন্সেই যান, আপনার জন্য অনেক ওরা সুবিধা রেখে দিয়েছে। ওটা আপনার যদি পুরোপুরি Google এ সার্চ করেন বা YouTube এ বিভিন্ন মানুষের ভিডিও দেখেন, বিভিন্ন কনসালটেন্সি বা আপনার কলেজ, ইউনিভার্সিটি ওদেরকে ডিরেক্ট ইমেইল করেন, তাহলে আপনি অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তা থ্যাংক ইউ সাইম ভাই। আপনি অনেক সময় দিলেন, অনেক ব্যস্ততার মধ্যে ছিলেন। আমি গত কয়েকদিন আপনার সঙ্গে অনেকবার ট্রাই করছি। আপনি প্রচুর কাজে ব্যস্ত ছিলেন। যেহেতু আপনাদের স্টুডেন্ট লাইফ আমি জানি আপনারা অনেক জি, ব্যস্ততার সময় কাটান। জি, তা আমাদের পুরো ফিক্সড সময়। তো হ্যাঁ, so কিছু তা করার নেই। হ্যাঁ, তারপরে আপনারা আজকে যে আমাদেরকে এত দেড় ঘন্টার মতো সময় দিলেন, এই জন্য আমরা অনেক কৃতজ্ঞ। হ্যাঁ, আপনার কাছ থেকে অনেক তথ্য আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা জানতে পেরেছে, যেটা ওদের অনেক কাজে লাগবে এবং তারা অনেক হয়তো ভুল ডিসিশন নেওয়া থেকে তারা জি, সেফ হয়ে যাবে, যেটা হয়তো আল্লাহর কাছ থেকে আপনি রিওয়ার্ড পাবেন এবং আমিও পাবো। তা আপনার এই সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। বাংলাদেশ থেকে যারা দেখছেন আপনারাও ভালো থাকবেন। এই কোভিড-19 আপনারা নিজেদের সঠিক টেক কেয়ার করবেন সে কামনাই করি। এবং আপনারা সুস্থ থাকেন সেই কামনা করি আল্লাহর কাছে। আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে এইখানেই আমাদের লাইভ শেষ করতেছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ সবাই ভালো